আমি আমি আসছি। লাইনটা কেটে দিয়ে উনি ধীর হাতে ফোনটা পাশে রাখলেন। ওনার কপালে তখন সূক্ষ্ম ঘামের বিন্দু জমতে শুরু করেছে। উনি এক মুহূর্ত সময় নষ্ট না করে ড্রাইভারের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর তবে কিছুটা বিচলিত গলায় নির্দেশ দিলেন। ড্রাইভার, গাড়ি ঘোরাও। এক্ষুনি গ্রামের দিকে ঘোরাও। টেক দ্য হাইওয়ে রাইট নাও। ড্রাইভার তৎক্ষণাৎ গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে হাইওয়ের দিকে গাড়ি ছোটালো। জেবা এতক্ষণ জানালার বাইরে তাকিয়ে থাকলেও আরিশান মৃধার গলার ওই আকস্মিক পরিবর্তন আর গাড়ি ঘোরানোর নির্দেশ শুনে চমকে ওনার দিকে ঘুরল। সে আরিশান মৃধার মুখের দিকে তাকিয়ে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। যে মানুষটা একটু আগেও ওর ওপর চড়া গলায় হুকুম চালাচ্ছিল, সেই মানুষের চোখে মুখে এখন এক অজানা ভীতি আর নিচ্ছিদ্র গম্ভীরতা। জেবা এসবের আগা মাথা কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ কি এমন হলো যে বাড়ি না গিয়ে এই ভর দুপুরে গাড়ি গ্রামের বাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে? সারিমি বা ফোনে কি এমন বললো যা আরিশান মৃধার মতো লৌহ মানবকে এভাবে স্তব্ধ করে দিতে পারে? জেবা ওনাকে কিছু জিজ্ঞেস করতে গিয়েও ওনার ওই ভয়ঙ্কর থমথমে মুখমণ্ডল দেখে আর সাহস পেল না। ঘণ্টা খানেকের রুদ্ধশ্বাস যাত্রার পর গাড়িটা পিচঢালা মূল রাস্তা ছেড়ে একটা মেঠো পথের দিকে মোড় নিল। দুপাশে সর্ষে ক্ষেত আর দিগন্ত বিস্তৃত সবুজ গাছপালা সারি। তবে সেই প্রকৃতির মাঝে কোনো স্নিগ্ধতা নেই, যেন এক থমথমে হাহাকার চারপাশটা গ্রাস করে রেখেছে। আরও কিছু দূর যাওয়ার পর গাড়িটা এসে থামলো এক বিশাল প্রাচীন ধাঁচের বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে অরে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইল সামনের দৃশ্যটার দিকে। ইট পাথরের দেওয়ালে শাওলার আস্তরণ, ভিক্টোরিয়ান আমলের বিশাল খিলান আর চারপাশের এক গম্ভীর প্রাচীনত্ব জানান দিচ্ছে এই বাড়ি শুধু ইটের তৈরি কোনো কাঠামো নয়, বরং কয়েক প্রজন্মের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত সাক্ষী। বাড়ির মূল ফটকের ওপর তামাটে রঙের একটা ভারী নেমপ্লেটে বড় বড় অক্ষরে খোদাই করে লেখা সুকুঞ্জ। অরি নিজের চশমাটা ঠিক করতে করতে ধীর পায়ে সারিমের পাশে এসে দাঁড়ালো। ওর চোখ দুটো তখনও সে বাড়িটার নেমপ্লেটের ওপর আটকে আছে। এই বিষণ্ণ পরিবেশেও নামটা কেমন যেন একটা অদ্ভুত স্নিগ্ধতার আমেজ ছড়াচ্ছে। অরি সারিমের দিকে তাকিয়ে কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, সুখকুঞ্জ? বাড়ির নামটা অদ্ভুত, মনে হচ্ছে কেউ খুব ভালোবেসে নামটা দিয়েছে। সারিমের শক্ত হয়ে থাকা ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। সে নেম প্লেটটার দিকে তাকিয়ে অত্যন্ত নরম গলায় বলল, আমার দাদির নাম ছিল সুখ। বাবা বলতেন দাদি যেখানেই পা রাখতেন সেখানে নাকি এক অদ্ভুত সুখ আর আনন্দ ছড়িয়ে পড়ত। ওনার হাসিতে, ওনার কথায় পুরো বাড়ি নাকি সারাক্ষণ মুখরিত থাকত। দাদা দাদিকে বড্ড ভালোবাসতেন। ওনার সে ভালোবাসার মান রাখতেই দাদির নাম অনুসারে এবারের নাম রাখা হয়েছিল সুখকুঞ্জ। দাদার কাছে দাদি ছিলেন ওনার জীবনের একমাত্র সুখের উৎস। অরি অবাক হয়ে সারিমের মুখের দিকে তাকিয়ে রইল। এই পুরুষটার কণ্ঠে ওনার পূর্বপুরুষদের ভালোবাসার গল্প ফুটে উঠতে দেখে কেন যেন অরির বুকের ভেতর একটা অন্যরকম দোলা দেয়। ও চোখ দুটো সামান্য বড় বড় করে আবার জিজ্ঞেস করে, তারা কি এখনো বেঁচে আছেন? মানে আপনার দাদা দাদি? সারিম একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। ওর চোখ দুটো কেমন যেন শোনালো। আমি এই পৃথিবীতে আসার অনেক আগে ওনারা দুজনে ওপারে পাড়ি জমিয়েছেন। আমি ওনাদের কখনো দেখিনি, তবে বাবার মুখে, ফুফুর মুখে ওনাদের ভালোবাসার আর এই সুখকুঞ্জের সোনালি দিনগুলোর কথা এতবার শুনেছি যে মনে হয় ওনারা আমার বড্ড চেনা। কিন্তু সারিম কথা শেষ করতে পারল না। ওর কণ্ঠস্বর মাঝপথেই বুঝে এলো। ঠিক তখনই সুখকুঞ্জের বিশাল লোহার জং ধরা গেটে হুড়মুড় করে খুলে গেল। ভেতর থেকে সাদা শাড়ি পরা মধ্যবয়সী এক ভদ্রমহিলা প্রায় পাগলের মতো ছুটে এলেন বাইরের উঠোনে। ওনার চুলগুলো উস্কো খুস্কো, চোখের কাজল লেপটে পুরো মুখ এক ভয়াবহ লালচে আভা তৈরি হয়েছে। ওনাকে দেখা মাত্র সারিম নিজের সমস্ত গাম্ভীর্য ভুলে ছোট চাচি, বলে দ্রুত করে ওনার দিকে এগিয়ে গেল। মহিলা আর কেউ নন, সারিমের ছোট চাচি আঞ্জুমান বেগম, আরিশান মৃধার ভাই সুফিয়ান মৃধার সহধর্মিণী। আঞ্জুমান বেগম সারিমকে দেখা মাত্রই ওনার কাঁপতে থাকা দুই হাত দিয়ে সারিমের চওড়া বুকটা খামচে ধরলেন। ওনার বুক চিরে এক তীব্র গগন বিতারী আর্তনাদ বেরিয়ে এলো। বাপরে, ও সামির,
তোর ছোট আব্বার নাই রে বাপ। আমার মানিকচাঁদ আমাদের এই মাছ ধরিয়ায় একা ফেলে রেখে চলে গেছে রে। আমি এখন কার মুখ দেখে বাঁচবো? আমার সংসার যে এক নিমিষেই ছারখার হয়ে গেল। আঞ্জুমান বেগমের এই আহাজারিতে পুরো সুখকুঞ্জের আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠল। ওনার কান্নার তীব্রতা এতটাই বেশি ছিল যে ওনার পা দুটো আর শরীরের ভার সইতে পারছিল না। তিনি মাটিতে লুটিয়ে পড়তে চাইলেন। সারিম অত্যন্ত দ্রুততার সাথে ওনার কোমর ধরে আগলে নিল। ছোট চাচিকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে করতে বলল, চাচি, নিজেকে সামলান, এভাবে ভেঙে পড়বেন না প্লিজ। আমি এসেছি তো, নিজেকে শক্ত করুন চাচি। কিন্তু কোনো সান্ত্বনায় তখন সেই সদ্য বিধবা নারীর কানে পৌঁছাচ্ছিল না। তিনি ধপাস করে উঠোনের ধুলোবালির মধ্যে গড়িয়ে পড়ে বুক চাপড়ে কাঁদতে লাগলেন। অরি স্তব্ধ হয়ে এক কোণায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। ওর বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। গাড়ি করে যখন সারিমকে থানা থেকে নিয়ে আসছিল তখন পথিমধ্যে সারিমের ফুপু রূপা মৃধা ফোন করে এই ভয়াবহ খবরটা দিয়েছিলেন। সারিমের ছোট চাচা সুফিয়ান মৃধা, যিনি আজ সকালে হুট করে ম্যাসিভ হার্ট অ্যাটাক করে ইহলোক ত্যাগ করেছেন। খবরটা পাওয়ার সাথে সাথে সারিম এক মুহূর্ত দেরি না করে গাড়ির চাকা উল্টো পথে ঘুরিয়ে হাইওয়ের দিকে ছুটে এসেছিল। আর আসার পথেও আরিশান মৃধাকে ফোন করে এই দুঃসংবাদটি জানিয়ে দিয়েছিল। মৃধা পরিবারের বংশলতিকাটা বেশ বনেদিয়া ছোট। আরিশান মৃধারা 2 ভাই আর 1 বোন। সবার বড় আরিশান মৃধা, মেজ বোন রুবাব মৃধা আর সবার ছোট ছিলেন সুফিয়ান মৃধা, যিনি আজকে ওনাদের সবাইকে কাঁদিয়ে চিরতরে ইন্তেকাল করেছেন। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে ধীর পায়ে হেঁটে এলেন এক মাঝবয়সী নারী। ওনার পরনে দামি শাড়ি, চোখে মুখে এক অভিজাতের ছাপ থাকলেও বর্তমানে সেখানে শোকের ছায়া স্পষ্ট। তিনি আর কেউ নন, সারিমের ফুপু রুবাব মৃধা। সারিমকে দেখা মাত্রই তিনি দ্রুত পায়ে এগিয়ে এসে সারিমকে জড়িয়ে ধরলেন, বললেন, আমার ভাইটা চলে গেল রে সারিম, আমাদের সুফিয়ান আমাদের ফাঁকি দিয়ে চলে গেল। রুবাব মৃধা সারিমের কাঁধে মুখ রেখে কাঁদতে লাগলেন। সারিম ওনাকে সান্ত্বনা দিতে দিতে ওনার পিঠ চাপড়ে দিতে লাগলো। তখনই কাঁদতে কাঁদতে রুবাব মৃধার চোখ আচমকা গিয়ে থমকে গেল সারিমের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটির ওপর। অরি তখনও সেখানে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। দুপুরের কড়া রোদ ওর ভুবন মোহিনী রূপের ওপর পড়ে যেন এক স্বর্গীয় আভা তৈরি করেছে। টানা টানা দুটো চোখ, মায়াবী ফর্সা মুখাবয়ব বা ছিপছিপে গড়ন, যে কেউ এক পলক দেখলে চোখ ফেরাতে পারবে না। রুবাব মৃধার কান্না এক মুহূর্তের জন্য থমকে গেল। ওনার চোখ দুটো কুঁচকে গেল। সারিমের পাশে এমন এক অপরূপা কন্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে ওনার বিস্ময়ের সীমা রইল না। কিন্তু ওনার সেই বিস্ময় কয়েক সেকেন্ডের মধ্যেই বিরক্তিতে রূপ নিল যখন ওনার দৃষ্টি গেল অরির পরনের পোশাকের দিকে। ক্যাজুয়াল শার্ট, জিন্স। এই রক্ষণশীল প্রাচীন মৃধা পরিবারের উঠোনে এমন একটা শোকের পরিবেশে একটা মেয়ে এভাবে জিন্স শার্ট পরে দাঁড়িয়ে আছে, এটা ওনার গ্রামীণ মনস্তত্ত্বে প্রচণ্ড বড় একটা ধাক্কা দিল। রুবাব মৃধা নাক সিটকে অত্যন্ত অবজ্ঞা দৃষ্টিতে অরির দিকে তাকালেন। মনে মনে ভাবলেন, শুধু রূপ থাকলেই কি আর সারে? মেয়েটার কোনো আদব কায়দা নেই। একটা জানাজা আর দাফনের বাড়িতে কেউ এভাবে সংসারে আসে? মৃধা পরিবারের সাথে আরিশান মৃধার সম্পর্ক বহু বছর আগেই চোখে বুকে গেছে। সেই যে তরুণ বয়সে আরিশান মৃধা ওনাদের অমতে পরিবারের বিরুদ্ধে আন্তারা মৃধার হাত ধরে পালিয়ে গিয়েছিলেন, তারপর থেকে এ পরিবারের কেউ আরিশান মৃধার মুখ দর্শন করেনি। ওনাকে ত্যায্য করা হয়েছিল। তবে সারিমের সাথে ওনাদের রক্তের টান আর টুকটাক যোগাযোগ সবসময়ই ছিল। সারিম ওনাদের কাছে নিজের ছেলের মতোই আদরের। রুবাব মৃধা অরির দিক থেকে মুখ ফিরিয়ে আবার সারিমকে শক্ত করে জড়িয়ে ধরে ওনার প্রয়াত ভাইয়ের নামে হায় হুতাশ করতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে সুখকুঞ্জের গেটের সামনে এক বিকট শব্দে ব্রেক কষে থামল স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মৃধার সেই কালো মার্সিডিজ গাড়িটি। গাড়ি থামার সাথে সাথে পেছনে দরজা খুলে ধীর পায়ে নেমে এলেন আরিশান মৃধা। ওনার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো লালচে, বুকের ভেতরটা তপ্ত বালুচরের মতো শুকিয়ে আসছিল আরিশান মৃধার। যতবারই এই সুখকুঞ্জের সীমানায় তিনি পা রেখেছেন, ততবারই নিয়তি তার সামনে কোনো না কোনো লাশের মিছিল দাঁড় করিয়ে দিয়েছে।
আজ থেকে বহু বছর আগে যেদিন তিনি বাবা জয়নাল মৃধার মৃত্যুর খবর পেয়ে উঠোনে এসেছিলেন, সেদিনও বাতাস এমন ভারী ছিল। কিন্তু সেদিন তার আপন চাচা ইকবাল মৃধা আর সেই সমাজ তাকে গেটের বাইরে কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দিয়েছিল। বাবার মরা মুখটাও দেখতে দেওয়া হয়নি, শুধু একটাই অপরাধে। তিনি পরিবারের অমতে বংশের তোয়াক্কা না করে ভালোবেসে আন্তারাকে বিয়ে করেছিলেন। আজ চাচা ইকবাল বেঁচে নেই, তাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা এই বাড়ির আর কারোরই নেই। আজ তিনি দেশের প্রতাপশালী স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু কি এক অদ্ভুত নিয়তি। আজ যখন তিনি বিনা বাধায় এবারের অন্দরে পা রাখলেন, তখন অভ্যর্থনা জানাতে কোনো জ্যান্ত মানুষ এগিয়ে আসেনি। এসেছে তার ছোট ভাই সুফিয়ান মৃধা নিথর দেহ। রুবাব মৃধা আরিশান মৃধার বুকে মাথা কুটে কাঁদতে লাগলেন। তুমি এত বছর পর আসলা ভাই, কিন্তু এসে কি দেখলা? আমাদের সুফিয়ান আর নেই। ও তোমার উপর কত রাগ করেছিল ভাই, মরার আগেও তোমার নামটা একবার মুখ দিয়ে বলে গেছে। আরিশান মৃধা ওনার বোনের পিঠে কাঁপতে থাকা হাতটা রাখলেন। যে অনুভূতি প্রকাশ করতে পারলেন না তিনি, কোনো কথা বললেন না। ওনার কণ্ঠ রোধ হয়ে এসেছে। এত বছর পর ছোট ভাইয়ের সাথে দেখা হলো, তাও আবার ওনার লাশ দাফন করার জন্য। এর চেয়ে বড় শাস্তি একজন বড় ভাইয়ের জন্য আর কি হতে পারে? তখনই গাড়ি থেকে একটু পরেই নেমে এলো জেবা। এখানে এসে চারপাশের এই কান্নাকাটি, চিৎকার আর হাই হুতাশ দেখে ওর মাথার ওপর দিয়ে সবকিছু চলে গেল। ও এসবের আগামাথা কিছুই বুঝতে পারছিল না। জেবা গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে অরির পাশে দাঁড়ালো। ও অরির হাতটা শক্ত করে চেপে ধরে চোখ দুটো গোল গোল করে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, দোস্ত, কি হচ্ছে এসব? এরা এভাবে ঠিক ওই স্টার জলসা আর জি বাংলা সিরিয়ালের মতো ডায়লগ দিয়ে দিয়ে থুপথাপ আছড় খেয়ে কাঁদছে কেন রে? ঘটনা কি? ওই গম্ভীর বুড়ো খড়খড়ে মিনিস্টারকে ওভাবে জড়িয়ে ধরে ওই ভদ্রমহিলা কেন ভাঙ্গা রেকর্ডারের মতো চেঁচাচ্ছে? অরে একটা দীর্ঘশ্বাস ফেলে জেবার দিকে তাকালো। ওর নিজের বোনটাও তখন বেশ ভারাক্রান্ত। সে জেবার কানের কাছে মুখ নিয়ে অত্যন্ত নিচু স্বরে বলল, দোস্ত, সিরিয়াল না, এটা বাস্তব। সারিমের ছোট চাচা মানে তোর দেবর আজকে হার্ট অ্যাটাকে মারা গেছেন। অরের মুখ থেকে এ কথা শোনা মাত্রই জেবার মুখটা হা হয়ে গেল। ও এক পলক আরিশান মৃধার দিকে তাকালো, যিনি ওনার বোনকে বুকে জড়িয়ে ধরে পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। জেবার বুকের ভেতরটা কেমন যেন এক অদ্ভুত অপরাধ বোধ আর সমবেদনায় মোচড় দিয়ে উঠল। ও মনে মনে ভাবল, ইস, লোকটার ভাই মারা গেছে আর আমি এতক্ষণ ওনার উপর রাগ করে বসেছিলাম। উঠোনে তখনও কান্নার রোল বয়ে যাচ্ছে। আঞ্জুমান বেগমকে ধরে বাড়ির অন্য মহিলারা ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু ওনার আর্তনাদ যেন থামবার নয়। রুবাব মৃধা এতক্ষণে আরিশান মৃধার বুকে মাথা রেখে পুপিয়ে কাঁদছিলেন। বহু বছরের দূরত্ব আর অভিমান এক নিমিষে ভাইয়ের এই চরম বিপদের দিনে মুছে গেলেও ওনার ভেতরে তীক্ষ্ণ সামাজিক ও পারিবারিক দৃষ্টিশক্তি কিন্তু পুরোপুরি লোপ পায়নি। কান্না কিছুটা সামলে নিয়ে চোখ মুছতে মুছতে রুবাব মৃধার দৃষ্টি আবার গিয়ে পড়ল অরি আর একটু দূরে দাঁড়িয়ে থাকা জেবার উপর। বিশেষ করে জেবাকে দেখে ওনার চোখ দুটো আরও সরু হয়ে গেল। আরিশান মৃধার সঙ্গে আসতে দেখে রুবাব মৃধা আরিশান মৃধার বুক থেকে সরে দাঁড়ালেন। ওনার এক মুহূর্তের জন্য তীব্র কৌতূহল ভর করল। তিনি সারিম আর আরিশান মৃধার দিকে পর্যায়ক্রমে তাকিয়ে অরি ও জেবাকে ইশারায় দেখিয়ে বেশ চড়া এবং কিছুটা কর্কশ গলায় জিজ্ঞেস করলেন, এই মেয়েগুলো কারা? আগে কখনো দেখেছি বলে মনে হয় না। সেখানে তখনও গ্রামের বেশ কিছু মানুষ জটলা পাকিয়ে দাঁড়িয়েছিল। রুবাব মৃধার এমন তীক্ষ্ণ প্রশ্নে সারিম কোনোরকম ভাবাভাবি না করে ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে অত্যন্ত স্বাভাবিক গলায় সবার সামনে বলে দিল, ফুবু, এত অস্থির হওয়ার কিছু নাই। সোজা হিসেবে বুঝে নাও, একটা আমার বউ আর ওই পাশেরটা বাবার বউ। সারিমের এই অকপটে বলা বিস্ফোরক মন্তব্যে পুরো উঠোন যেন এক নিমিষে স্তব্ধ হয়ে গেল। কান্নার শব্দগুলো বাতাসে মিলিয়ে গেল। আঞ্জুমান বেগমের আহাজারি পর্যন্ত এক সেকেন্ডের জন্য থমকে গেল। উপস্থিত গ্রামের মানুষগুলো একে অপরের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলো। রুবাব মৃধা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি স্তম্ভিত হয়ে প্রথমে সারিমের দিকে এবং তারপর ওনার বড় ভাই আরিশান মৃধার দিকে প্রশ্নবোধক ও তীব্র বিস্ময় ভরা চোখে তাকালেন। ওনার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। এদিকে আরিশান মৃধার অবস্থা তখন শোচনীয়।
নিজের ছেলের এই কাণ্ডজ্ঞানহীন আচরণে ওনার ইচ্ছে করছে মাটির সাথে মিশে যেতে। ওনার ভেতরে রাগ তখন চড়চড় করে মাথায় উঠছিল। মনে হচ্ছিল যদি পারতেন তবে এই মুহূর্তে ছেলেটাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলতেন। কি দরকার ছিল এই শোকের বাড়িতে সবার সামনে এভাবে বোমা ফাটানোর? সারিম কি পরিস্থিতিটা একটুও বুঝতে পারে না? ও কি জানে না যে এই কথাগুলো পরে একটু আড়ালে বা ঘরোয়াভাবে সবাইকে বলা যেত? আরশান মৃধা দাঁতে দাঁত চেপে সারিমের দিকে তাকালেন। ওনার চোখ দিয়ে যেন আগুন ঝরছিল, কিন্তু সারিম তো সারিমই। সে বাবার এই রক্তচক্ষুকে বিন্দুমাত্র পরোয়া করল না। উল্টো বাবার দিকে তাকিয়ে বেশ রসিয়ে এবং একটু ফোড়ন কাটার ভঙ্গিতে আবার বলে উঠল, কে ড্যাডি, চুপ করে আছো কেন? মুখ ফুটে বলছো না কেন ফুপুকে? ওই যে নীল জামা পরে মেয়েটা দাঁড়িয়ে আছে, ওইটাই তো তোমার নতুন বউ, তোমার ঘরের নতুন লক্ষ্মী। সারিমের এই দ্বিতীয় ধাক্কায় রুবাব মৃধার মাথা ঘোরার উপক্রম হলো। তিনি নিজের বড় ভাইয়ের দিকে তাকিয়ে আশ্চর্যে একেবারে বোবা হয়ে গেলেন। ওনার দৃষ্টি এবার খুব সূক্ষ্মভাবে গিয়ে পড়ল জেবার উপর। জেবা তখনও কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। ও বুঝতে পারছে না যে ওর দিকে সবাই এভাবে ডাইনি দেখার মতো করে কেন তাকাচ্ছে। রুবাব মৃধা মনে মনে জেবার বয়স আন্দাজ করার চেষ্টা করলেন। মেয়েটা দেখতে হুবহু ওনার মেয়ে ফুলের বয়সী, সর্বোচ্চ 18 থেকে 20 বছর বয়সের মধ্যে হবে। আর ওনার বড় ভাইয়ের বয়স ভাবতে রুবাব মৃধার মনের ভেতর এক তীব্র ঘৃণা ও মিশ্রিত বিরক্তি দানা বেঁধে উঠল। তিনি মনে মনে ভাবলেন, টাকার গরম আর পাওয়ারের দাপট থাকলে পুরুষ মানুষ বুড়ো বয়সেও কতটা নিচে নামতে পারে তা তার এই বড় ভাইকে না দেখলে উনি বুঝতেন না, যিনি সমাজের এত বড় একজন ব্যক্তি শেষমেশ নিজের হাঁটুর বয়সে একটা কচি মেয়েকে বিয়ে করেছেন নিজের লালসা মেটাতে। ছি, এই লোকটার কি কোনো লজ্জা শরম নেই? ছোট ভাইয়ের লাশ ঘরে পড়ে আছে আর উনি এসেছেন ওনার কচি বউকে সাথে নিয়ে শো আপ করতে। রুবাব মৃধার ফর্সা মুখটা রাগে রেরি করে উঠল। তিনি নিজের ভেতরের ক্ষোভ চেপে রাখতে পারলেন না। জেবাকে উদ্দেশ্য করে অত্যন্ত অবজ্ঞার সুরে বলে উঠলেন, এই মেয়ে, তোমার কি এতটুকু আক্কেল জ্ঞান নেই? কেমন বংশের মেয়ে তুমি যে এই বাবার বয়সী লোককে বিয়ে করে বসে আছো? রুবাব, আরিশান মৃধার বজ্র কণ্ঠের গর্জনে রুবাব মৃধার কথা মাঝপথে আটকে গেল। এতক্ষণ আরিশান মৃধা চুপ করে ছেলের উপর রাগ সামলানোর চেষ্টা করছিলেন, কিন্তু নিজের স্ত্রীকে এভাবে সবার সামনে অপমানিত হতে দেখে ওনার ভেতরে আত্মসম্মান গিয়ে ঠেকল। যতই তিনি জেবার সঙ্গে বিয়ে না মানুক, কিন্তু জেবা ওনার দায়িত্ব, সেটা ভুলে গেলে চলবে না। ওনার মুখমণ্ডল শক্ত হয়ে গেল। তিনি বোনের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর এবং আদেশসূচক গলায় বলে উঠলেন, নিজের মুখ সামলে কথা বলো রুবাব। যাকে তুমি এই মেয়ে বলে ডাকছো সে সম্পর্কে তোমার বড়, বয়সে ছোট হলেও সে এখন এই মৃধা পরিবারের বড় বউ, সুতরাং তাকে ভাবি বলে ডাকো। রুবাব মৃধা যেন আকাশ থেকে পড়লেন। ওনার নিজের কানকে বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল। তিনি ভাইয়ের দিকে তাকিয়ে ক্ষিপ্ত গলায় বললেন, কি বললে তুমি ভাই? আমি একে ভাবি বলে ডাকবো? এই আমার মেয়ের বয়সী একটা ছুকরিকে আমি ভাবি বলে সম্মান দেব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কোন সাহসে তুমি এই কথা আমাকে উচ্চারণ করতে বললে? আরিশান মৃধাও দম্বার পাত্র নয়। তিনি ওনার বোনের স্বভাব খুব ভালো করেই জানেন। এ পরিবারের সবাই মুখে যত সংস্কৃতির কথাই বলুন না কেন, ভেতরে ভেতরে সবাই নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যস্ত থাকে। তিনি এক পা এগিয়ে এসে বললেন, আমি যা বলেছি ভেবেচিন্তেই বলেছি। সম্পর্কটা বয়সের প্রেমে বাধা থাকে না রুবাব। সে আমার বিবাহিত স্ত্রী, আইনগত এবং ধর্মগত। আমাকে বড় ভাই হিসেবে যদি মেনে থাকো তবে তাকেও এই সম্মানটুকু দিয়েই কথা বলতে হবে। এখানে অনধিকার চর্চা করার চেষ্টা করো না। অনধিকার চর্চা? রুবাব মৃধা রেগে বলে উঠলেন, এরকম একটা কচি মেয়েকে বিয়ে করতে তোমার একটুকু বিবেকে বাঁধলো না? সমাজ আমাদের মুখে থুতু দেবে ভাই। সমাজ কি বললো না বললো সেসবের তোয়াক্কা আরিশান মৃধা কখনো করে না। আরিশান মৃধার কথা শুনে রুবাব বেগম আরও রেগে ওঠেন। দুই ভাই আর বোনের মধ্যে রীতিমতো তুমুল তর্কাতর্কি শুরু হয়ে গেল। উঠোনের কান্নার পরিবেশটা এক মুহূর্তে এক কদর্য পারিবারিক কলহে রূপ নিল। উপস্থিত গ্রামবাসীরা কান খাড়া করে সেই ঝগড়া উপভোগ করতে লাগলো। সারিম এইসব ঝগড়াঝাঁটি দেখে চরম বিরক্ত হলো। ওর এইসব ফালতু পারিবারিক ড্রামা দেখার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। সে পাশ কাটিয়ে অলক্ষ্যে অরির নরম হাতটা নিজের শক্ত মুঠোয় পড়ল। অরি চমকে উঠে সারিমের দিকে তাকালো, কিন্তু সারিম ওকে কোনো কথা বলার সুযোগ দিল না।
সে অরিকে টেনে নিয়ে সোজা বাড়ির ভেতরের দিকে হাঁটতে শুরু করলো। সুখকুঞ্জের মূল সদর দরজার খিলানটা পার হতে যাবে ঠিক তখনই ওদের নজরে পড়ল এক তরুণী। মেয়েটি আর কেউ নয়, রুবাব মৃধার একমাত্র মেয়ে ফুল। ফুল সেখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। ও এতক্ষণ উঠোনের সব কথাই শুনেছে, কিন্তু কান যা শুনেছে ওর মন তা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। মেয়েটা চোখ দুটো তখন ছলছল করছে, গণ্ডদেশ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ার অপেক্ষায়। ফুলের পুরো কিশোরী ও তরুণী বয়সটার একমাত্র কল্পনা জুড়ে সমস্ত স্বপ্নের আকাশে যে মানুষটার একচ্ছত্র বসত ছিল সে আর কেউ নয়, ফুলের সারিম ভাই। ফুল মনে মনে সারিমকে নিজের স্বামী হিসেবেই ভেবে এসেছে এতদিন। ভেবেছিল একদিন সারিম ভাই ওকে এই সুখকুঞ্জ থেকে ধুমধাম করে বিয়ে করে নিয়ে যাবে, কিন্তু আজ সেই সব রঙিন স্বপ্ন, সেই সব তিল তিল করে গড়ে তোলা কল্পনা এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গুড়িয়ে গেল। ফুল সারিমের হাতের দিকে তাকালো। সারিম অত্যন্ত শক্ত করে অরির হাতটা ধরে রেখেছে। এটা দেখে ফুলের বুকটা যেন এক তীব্র যন্ত্রণায় ফেটে যেতে চাইল। অরি ফুলের এই অবস্থা দেখে একটু অদ্ভুতভাবে ওর দিকে তাকালো। সে ফুলকে চেনে না, ওর এই কান্নার কারণও অরির কাছে স্পষ্ট নয়। তবে একটা মেয়ের চোখে অন্য একটা পুরুষের জন্য এমন তীব্র আকুলতা আর ভাঙনের রূপ দেখে অরির মনটা কেমন যেন করে উঠল। সে সারিমের হাতের বাঁধনটা একটু আলগা করার চেষ্টা করলো, কিন্তু সারিম অরির হাত আরো শক্ত করে চেপে ধরলো। ফুলের চোখে জল বাঁধ ভাঙা বন্যার মতো নেমে এলো। সারিম ওকে কোনো পাত্তাই দিল না। সে ফুলকে একপাশে সরিয়ে দিয়ে অরির হাত ধরে টেনে নিয়ে সোজা বাড়ির ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢোকা মাত্রই এক বিশাল ড্রয়িং রুম। চারপাশের পরিবেশটা দেখে সারিমের কপাল কুঁচকে গেল। ঘরের ভেতরে কম করে হলেও শখানেক মানুষ বসে আছে। পুরো ড্রয়িং রুমটা যেন একটা শোকের বাজার। সেখানে এক একজন মহিলা এক এক ভঙ্গিতে সুর মিলিয়ে বুক চাপড়ে চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদছে। সারিম তো ভালো করেই জানে এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে গ্রামের এমন সব মহিলা যারা হয়তো সুফিয়ান মৃধাকে বছরে একবারও দেখেনি, কিংবা ওনার সাথে ওনাদের দূরতম কোনো আত্মীয়তাও নেই। কিন্তু এখন তারা একজন আরেকজনের কান্না দেখে কে কার চেয়ে বেশি জোরে গাইতে পারে সেই প্রতিযোগিতায় নেমে সুর মিলিয়ে কাদার তালে তাল যোগ দিচ্ছে। কেউ একজন একটু থামলেই পাশের জন ওনাকে উস্কে দিচ্ছে, আর অমনি আবার দ্বিগুণ বেগে কান্নার কোরাস শুরু হচ্ছে। এক একজনের কান্নার এই কৃত্রিম রূপ দেখে সারিমের মেজাজ চরচর করে বাড়তে লাগলো। ওর চরম বিরক্ত লাগছিল। এই মেকি কান্না আর ভণ্ডামি ওর সহ্য হয় না। সে অরির হাত ধরে টানতে টানতে সিঁড়ি বেয়ে ওপরের ঘরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। ভাবলো ওপরের ঘরগুলো হয়তো একটু শান্ত হবে, কিন্তু ওপরের তলায় গিয়েও দেখলো সেখানেও একই অবস্থা। প্রতিটি ঘরেই জটলা পাকিয়ে মহিলারা বসে বসে কান্নার মহড়া দিচ্ছে। পুরো সুখকুঞ্জটা যেন একটা নরকে পরিণত হয়েছে। শেষমেশ চরম বিরক্ত হয়ে সারিম একটা মাঝারি আকারের ঘরের সামনে এসে দাঁড়ালো। ভেতরে ঢুকে সে দেখলো সেখানেও কয়েকজন মহিলা বসে বুক চাপড়াচ্ছেন, আর তার ঠিক মাঝখানে এক কোনায় বসে আছে এক 7-8 বছরের ছোট্ট বাচ্চা মেয়ে। মেয়েটা ওর মায়ের দেখা দেখি চোখ কষলে জোর করে সুফিয়ান মৃধার শোক পালনে কাঁদার চেষ্টা করছে। হয়তো বুঝতেই পারছে না যে কেন কাঁদছে, কিন্তু সামাজিক নিয়ম রক্ষার্থে ওকেও কাঁদতে হচ্ছে। সারিমের ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। সে হনহন করে ঘরের ভেতর ঢুকে সোজা ওই বাচ্চা মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। কোনো কিছু না ভেবেই ও মেয়েটার হাত ধরে একটা হ্যাচকা টান মেরে ওখান থেকে উঠিয়ে দিল। হ্যাঁ মেয়ে, ওঠ এখান থেকে, যা বাড়ি গিয়ে খেলগা। বাচ্চা মেয়েটা আর ওর মা সারিমের এই উগ্র রূপ দেখে কুঁকড়ে গেল একটু। মেয়েটার মা দ্রুত মেয়েকে নিয়ে ঘর থেকে প্রায় পালিয়ে বাঁচল। সারিম এরপর অরির দিকে তাকিয়ে ওর কাঁধ ধরে টেনে এনে ঠিক সেই খালি জায়গাটাতে বসিয়ে দিল। তুমি এখানে বসে চন্দ্রিমা। সারিম একটু নরম গলায় বলল। অরি ধীর পায়ে সেখানে বসলো, কিন্তু সেখানে বসে থাকা গ্রামের অন্য প্রায় সব মহিলার দৃষ্টি এবার পুরোপুরি নিবদ্ধ হলো অরির উপর। কান্নার মাঝে ওনারা চোখ তুলে অরিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। কেউ কেউ অরির সে অপরূপ ভুবন মোহিনী রূপ দেখে ভেতরে ভেতরে মুগ্ধ হচ্ছিল, আবার কেউ কেউ অরির ড্রেস আপ দেখে নাক ছিটকাচ্ছিল। নিজের মধ্যে ফিসফিস করে বলছিল, মোরা বাড়িতে এমন বেহাইয়া পোশাক পরে আইছে,
শহরের মাইয়াদের কোনো সিঁড়ি নাই। সারিম ওসব ফিসফিসানি কানেই তুলল না। সে অরির ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের দিকে তাকালো। অরিকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। এতক্ষণ ধরে এত ঝামেলার মধ্যে দিয়ে আসার পর ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে নিশ্চয়ই। সারিম ঘর থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে এক কাজের লোককে ডেকে বলল, এই জলদি 1 বোতল ঠান্ডা পানি নিয়ে আয় উপরের ঘরে, 1 মিনিটের মধ্যে যেন পাই। কাজের লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে 1 মিনিটের মধ্যে 1 বোতল পানি আর একটা গ্লাস নিয়ে হাজির হলো। সারিম গ্লাসটা সরিয়ে রেখে নিজে পানির বোতলের ছিপিটা খুলল। এরপর সে সবার সামনে নিচে 1 হাঁটু গেড়ে বসে অত্যন্ত যত্নের সাথে বোতলটা অরির ঠোঁটে ধরে বলল, নাও পানিটা খাও, গলাটা শুকিয়ে গেছে তোমার। সারিম খুব যত্ন প্রায় আদুরে গলায় বলল। অরি একটু ইতস্তত করছিল চারপাশে এত মানুষের চোখের সামনে এভাবে পানি খেতে, কিন্তু সারিমের চোখের দিকে তাকিয়ে সে আর না করতে পারল না। সে ধীরে ধীরে বোতলে চুমুক দিয়ে পানি খেতে লাগলো। ওর গাল বেয়ে 2 ফোঁটা পানি ফর্সা গলায় গড়িয়ে পড়ল। তা দেখে সারিম নিজের জিভের সাহায্যে ঠোঁটটা কিছুটা ভিজিয়ে নিয়ে একটা ঢোক গেল। আশেপাশে বসে থাকা গ্রামের মহিলাগুলো এসব দেখে নিজেদের মধ্যে কনুই দিয়ে ঠেলাঠেলি শুরু করে দিল। এক একজন চোখ বড় বড় করে ফিসফিস করতে লাগলো। ওমা দেখ দেখ, আরিশান মৃধার পোলারে দেখ, মরা বাড়িতে বউরে কেমন লুতুপুতু কইরা পানি খাওয়াইতেছে। শহরের পোলাডি এক্কেবারে স্বভাব নষ্ট হইয়া গেছে, মা বাপের সামনে একটুও শরম নাই। ঠিক তখনই সে ঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন রুবাব মৃধা। ওনার পেছনে গুটি গুটি পায়ে মুখটা নিচু করে দাঁড়িয়ে আছে জেবা। উঠোনে সেই তুমুল ঝগড়ার পর আরিশান মৃধার ধমক খেয়ে রুবাব মৃধার মুখটা এখন আলকাত্রার মতো কালো হয়ে আছে। তিনি বড় ভাইয়ের আদেশ অমান্য করতে পারেননি, তাই অগত্যা জেবাকে ভেতরের দিকে নিয়ে আসতে বাধ্য হয়েছেন। রুবাব মৃধা অত্যন্ত বিরক্ত হয়ে একবার অরির দিকে তাকালেন, তারপর জেবাকে কোনো মতে ঘরের এক কোণায় দাঁড় করিয়ে রেখে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে রুম ছেড়ে বেরিয়ে চলে গেলেন। ওনার চলে যাওয়ার ভঙ্গিটাই বলে দিচ্ছিল যে তিনি এই 2 মেয়েকে কতটা ঘৃণা করছেন। জেবা ঘরের এক কোণায় দাঁড়িয়ে আমতা আমতা করতে লাগলো। ওর এসব কান্নার রোল আর অচেনা পরিবেশ দেখে দম বন্ধ হয়ে আসছিল। মহিলারা যেন এতক্ষণ সারিমের ভয়ে একটু চুপ ছিল। এখন রুবাব মৃধাকে বাইরে যেতে দেখে ওনারা ভাবলো ওনাদের ডিউটি আবার শুরু করা উচিত। ওনারা আবার এমনভাবে সুর ধরে কাঁদতে লাগলো যেন ওনাদের নিজের আপন কেউ মারা গেছে। এক একজনের গলার আওয়াজ ঘরের ছাদ ফুঁড়ে বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। চেনা পরিচিত অপরিচিত সব সীমানা পেরিয়ে প্রায়ত সুফিয়ান মৃধার জন্য এক মেকি কান্নার রোল তুলল। অরির এসবে সত্যিই খুব খারাপ লাগছিল। ওর মাথাটা ঝিমঝিম করছিল। নিজস্ব এক ধরনের শালীনতা মানসিক সুস্থতা আছে, যা এই ধরনের ভণ্ডামি সহ্য করতে পারে না। সে যদিও মুখে কিছু বলছিল না এবং সারিমকে ওর এই অস্বস্তি বুঝতে দিতে চাচ্ছিল না, কিন্তু সারিম ওর চোখের ভাষা ঠিকই খুব ভালো করে বুঝে ফেলে। সারিম সোজা হয়ে উঠে দাঁড়ালো। ওর 2 চোখ লাল হয়ে উঠল। এরপর রুমে থাকা মহিলাগুলোর উদ্দেশ্যে গগনবিদারী রামধমক দিল। স্টপ ইট, একদম চুপ। সারিমের এই আকস্মিক ও ভয়াবহ চিৎকারে পুরো ঘরের মহিলারা যেন এক মুহূর্তে চুপ হয়ে গেল। অনেকের মুখের হা হা অবস্থাতে আটকে রইল। কেউ কেউ বুক চাপড়ানো হাতটা শূন্যেই ধরে রাখলো। 1 সেকেন্ডে সবকিছু পিনপতন নিরাপত্তায় রূপ নিল। সবাই ভয়ার্ত চোখে রাগী পুরুষটার দিকে তাকিয়ে রইল। সারিম ওর 2 হাত কোমরে রেখে রক্তচক্ষু চারপাশের মহিলাদের উপর বুলিয়ে অত্যন্ত চড়া ও কড়া গলায় বলল, কান্না একদম অফ রাখবি। তোদের এই ফালতু গীত গাওয়া আর বালের ভণ্ড কান্নার জন্য আমার বউয়ের এখানে ডিস্টার্ব হচ্ছে। মহিলারা ভয়ে একে অপরের গায়ে লেপটে গেল। সারিম সেখানেও থামল না। সে ওনার ডান হাতের আঙ্গুলটা দরজার দিকে তাক করে অত্যন্ত হিংস্র গলায় এক চরম হুমকি দিল। আমি শেষবারের মতো বলে দিচ্ছি, যদি আর একটাও কান্নার আওয়াজ বা সুর আমার কানে আসে, তবে আমি নিচে গিয়ে আস্ত একটা ঝাড়ু নিয়ে আসবো আর তোদের এক একটাকে পিটিয়ে সুকুঞ্জের বাইরে বের করব। যার যার বেশি কথার শখ আছে সে সোজা বাইরে যা, মেঠো পথে গিয়ে গড়াগড়ি খা। এই ঘরের ভেতর যদি আর একটা শব্দ পাই, তবে কারোর পিঠে চামড়া আস্ত থাকবে না। Get out from here or just keep your mouth shut. সারিমের রক্তচক্ষুর সামনে বেশিক্ষণ টিকে থাকার সাহস গ্রামের মহিলাদের হলো না।
সবাই ভয়ের তো চোখে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো। এরপর সারিমের আবার কোনো চড়া ধমক খাওয়ার আগেই তারা একে একে সুরসুর করে পা টিপে টিপে ঘর থেকে কেটে পড়তে লাগলেন। দেখতে দেখতে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো মাঝারি আকারের ঘরটা একদম ফাঁকা হয়ে গেল। কেবল এক কোণায় দাঁড়িয়ে রইল জেবা, আর একপাশে ক্লান্ত শরীরে বসে রইল অরি। ঘরটা ফাঁকা হতেই সারিমের ভেতরে সেই ভয়ঙ্কর রূপটা যেন এক লহমায় উবে গেল। সে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে অরির দিকে তাকালো। অরির টানা টানা দুটো চোখ তখন বিষণ্ণতায় ভরা। ক্লান্তিতে ওর ভুবনমোহিনী মুখের ওপর হালকা ফ্যাকাশে ভাব নেমে এসছে। কপালে আর ঘাড়ে কয়েকটা অবাধ্য চুল লেপ্টে আছে, যা ওকে আরও বেশি মায়াবী করে তুলেছে। সারিম ধীর পায়ে অরির একদম কাছে এসে দাঁড়ালো। অরি চোখ তুলে তাকাতেই সারিম কোনো কথা না বলে ওর মাথার পেছনে হাত বাড়ালো। অত্যন্ত যত্নের সাথে নিজের শক্ত আঙ্গুলের ছোঁয়ায় অরির চুলের ক্লিপ আর রাবার ব্যান্ডটা খুলে দিল। সিল্কের মতো মসৃণ বাদামি চুলগুলো এক ঝটকায় অরির পিঠ জুড়ে ছড়িয়ে পড়ল। অরি কিছুটা অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকালো। ঘরে জেবা দাঁড়িয়ে আছে। ও এভাবে জেবার সামনে। অরি ফিসফিস করে বলল, কি করছেন সারিম? জেবা দাঁড়িয়ে আছে তো। সারিম অরির কথায় কান দিল না। সে অত্যন্ত মনোযোগ দিয়ে পরম যত্নে অরির এলোমেলো চুলগুলো হাত দিয়ে গুছিয়ে নিতে লাগলো। এরপর অত্যন্ত নিখুঁতভাবে 3টে ভাগে ভাগ করে একটি সুন্দর পরিপাটি বেনি গেঁথে দিতে শুরু করলো। ওর হাতের প্রতিটি ছোঁয়ায় যেন অরির ভেতরে সমস্ত ক্লান্তি আর মানসিক চাপকে এক নিমিষে শুষে নিচ্ছিল। বেনি করা শেষ হলে সারিম নিজের পকেট থেকে রাবার ব্যান্ডটা নিয়ে আবার চুলটা সুন্দর করে বেঁধে দিল। কাজটা শেষ করে সে একটু ঝুঁকে এলো অরির মুখের সামনে। নিজের চওড়া বুকটার সাথে অরির মাথাটা আলতো করে চেপে ধরল। সারিমের গায়ের চেনা সুভাষটা অরির নাকে আসতেই ওর মনের ভেতরে সবটুকু অস্থিরতা যেন শান্ত হয়ে গেল। সারিম অরির কপালে গভীর ভালোবাসায় একটা ঝরানো চুমু এঁকে দিল। তারপর সে অরির 2 কাঁধ ধরে সোজা হয়ে দাঁড়িয়ে নরম গলায় বলল, তুমি এখানে জেবার সঙ্গে থাকো বউ। ঘরের বাইরে একদম যাবে না। চারপাশে পরিবেশ ভালো না, মানুষজন সুবিধার নয়। আমি একটু বাইরে যাচ্ছি, কিছু জরুরি কাজ আছে। কোথায় যাবে না, চুপচাপ জেবার সঙ্গে এখানে বসে থাকবে। অরি বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সায় দিল। আচ্ছা, আপনি সাবধানে যান। ঠিক তখনই ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো এক যুবক। লম্বা চওড়া গড়ন, চোখে চশমা। দেখতে যেমন শান্ত ঠিক তেমনই তার নামও শান্ত। সে আর কেউ নয়, রুবাব মৃধার একমাত্র ছেলে আনফাল শান্ত চৌধুরী। শান্ত ঘরের ভেতরে এসে সারিমের দিকে তাকিয়ে অত্যন্ত ভদ্র গলায় বলল, সারিম ভাই, বড় মামা নিচে আপনাকে ডাকছেন। কিছু দরকারি পরামর্শ আছে জানাজার দাফন নিয়ে, আপনাকে নিচে নিয়ে যেতে বললেন। সারিম শান্তর দিকে তাকিয়ে মাথা নাড়ল। চলো, যাচ্ছে। তবে ঘর থেকে বের হওয়ার ঠিক আগের মুহূর্তে শান্ত দৃষ্টি আচমকা গিয়ে থমকে গেল ঘরের কোনায় দাঁড়িয়ে থাকা জেবার ওপর। নীল জামা পরা মেয়েটি এক হাত দিয়ে নিজের গাল চুলকাচ্ছে আর বড় বড় চোখ করে ওদের দিকেই তাকিয়ে আছে। শান্ত চোখে এক পলকের জন্য গভীর কৌতূহল আর বিস্ময় ফুটে উঠল। তবে পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে সারিমের পেছন পেছন ঘর থেকে বেরিয়ে গেল। ওরা ঘর থেকে চলে যেতেই এতক্ষণে নীরবতা ভেঙে জেবা এক লাফে এসে অরির পাশে বিছানায় ধপাস করে বসে পড়ল। মুখ জুড়ে ও দুষ্টুমির হাসি। অরির কাঁধে একটা মৃদু ধাক্কা দিল জেবা। চোখ টিপে টিপে বলে উঠল, দোস্ত, এক্ষুনি গিয়ে দেখলাম আমি। মুখে মুখে তো বলিস আমি ওনাকে স্বামী হিসেবে মানি না, আর তলে তলে এত কিছু। মরা বাড়িতেও দেখি রোম্যান্স ছাড়ছে না তোর জামাই। চুমু খাওয়াই হচ্ছে। তলে তলে চল এত দূর গড়িয়েছে কখন? জেবার এমন অকপট টিজিং শুনে অরির ফর্সা গাল দুটো মুহূর্তের মধ্যে লজ্জায় একদম টকটকে লাল হয়ে উঠল। অরি নিজের মুখে লজ্জা ভাবটা লুকানোর চেষ্টা করতে করতে বলল, ধর, তুই যে কি বলিস? এখানে একটা মানুষ মারা গেছেন আর তুই এসব কি শুরু করলি? ওনার মাথা ঠিক ছিল না, তাই অমন করেছেন। তুই চুপ করবি এবার। জেবা তো দাম্বার পাত্র নয়। সে আরও একটু ঘেঁষে বসে অরির কান টেনে দিয়ে বলল, আহারে আমার সতী সাবিত্রী দোস্ত, মাথা ওনার ঠিকই আছে, একদম জায়গা মতো কাজ করছে।
তোকে চোখের আড়াল করলেই যেন শারীন ভাইয়ের কলিজা শুকিয়ে যায়, তা তো দেখাই গেল। কিন্তু তুই যে এই মুখ চুন করে বলছিস কিছু না কিছু না, এটা কিন্তু একদম চিটিংবাজি, বলে দিলাম। অরি যেবার কথাটাকে সম্পূর্ণ উপেক্ষা করতে চাইল, গলার স্বর কিছুটা গম্ভীর করে বলল, জিবা প্লিজ, বাইরের পরিস্থিতি দেখছিস না? ছোট চাচা এভাবে হুট করে সবাইকে ছেড়ে চলে গেলেন। সবার মধ্যে এখন গভীর একটা শোক বয়ে বেড়াচ্ছে, আর তুই এখানে কি শুরু করলি বলতো? কিন্তু চারপাশের এই অদ্ভুত পাবলিকদের দেখে আমার মনে হচ্ছে না যে এদের ভিতরে আদৌ শোক বলতেই কিছু আছে। এখানে সুর মিলিয়ে কান্না করার কম্পিটিশন চলছে, কার আগে কে বেশি জোরে সুর মিলিয়ে কাঁদতে পারে। দুজনের এমন টুকটাক কথা বলার মাঝে ঘরের দরজায় আবার কারো পায়ের শব্দ শোনা গেল। দুজনেই দরজার দিকে তাকাতেই দেখল সেখানে এসে দাঁড়িয়েছে ফুল। মেয়েটির গায়ের রং বেশ শ্যামলা হলেও চোখে মুখের গড়ন অত্যন্ত রূপবতী। তবে তার পোশাক আশাকে আর চলন বলনে এক ধরনের স্পষ্ট গ্রামীণ রক্ষণশীল ভাব লেগে আছে। ফুল ঘরের ভেতর পা রাখতেই অত্যন্ত গম্ভীর আর কিছুটা আড়ষ্ট গলায় বলল, নিচে মা আপনাদের ডাকছে, তাড়াতাড়ি নিচে আসুন। ফুল কথাটি বলার সময় ও চোখ দুটো সরাসরি গিয়ে থমকে রইল অরির ওপর। চোখে ছিল এক তীব্র বিষাক্ত চাউনি, যেন অরিকে মনে মনে এক মস্ত বড় শত্রু ভাবছে। অরি ফুলের সেই চাউনি দেখে মনে মনে বেশ বিস্মিত হলো। সে তো এই মেয়েটার কোনো ক্ষতি করেনি, তবে ও কেন এভাবে ওর দিকে তাকিয়ে আছে অরি কিছুই বুঝতে পারছে না। সে জেবার দিকে তাকালো, জেবাও কাঁধ উঁচিয়ে ইশারায় বোঝালো আমিও কিছু জানি না। ফুল আর এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে হনহন করে নিচে নেমে গেল। অরি আর জেবাও আর দেরি না করে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে ড্রয়িং রুমের দিকে রওনা হলো। ড্রয়িং রুমে পা রাখতেই অরি আর জেবার চোখ চড়ক গাছ। ওপরের ঘর থেকে সারিমের ধমক খেয়ে যে মহিলাগুলো সুরসুর করে পালিয়ে এসেছিল, ওনারা সবাই এখন নিচের এই বিশাল ড্রয়িং রুমে এসে জমা হয়েছে। এখানে এসে মহিলাগুলো আবার দ্বিগুণ উৎসাহে সুর মিলিয়ে মিলিয়ে বুক চাপড়ে কান্না শুরু করে দিয়েছে। পুরো ড্রয়িং রুমটা যেন একটা হাহাকারের বাজারে পরিণত হয়েছে। একপাশে সোফায় বসে আঞ্জুমান বেগম প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। ওনাকে দুই পাশ থেকে ধরে রুবাব মৃধা আর বাড়ির অন্য কিছু বয়স্কা মহিলা সান্ত্বনা দেওয়ার ছলে নিজেরাও সুর ধরে কাঁদছেন। যেবার অরিকে ড্রয়িং রুমে ঢুকতে দেখে রুবাব মৃধার কান্না এক মুহূর্তের জন্য থামিয়ে দিল। ওনার চোখ দুটো আবার শুরু হয়ে উঠল। আরিশান মৃধার সেই কঠোর ধমকের কথা মনে পড়তেই ভেতরের রাগটা আবার চাড়া দিয়ে উঠল। কিন্তু বড় ভাইয়ের আদেশ তো অমান্য করা যাবে না, ওনাকে এটা করতেই হবে। রুবাব মৃধা ধীর পায়ে জেবা আর অরির দিকে এগিয়ে এলেন। মুখের অবয়ব অত্যন্ত শক্ত আর তপ্ত। তিনি জেবার সামনে এসে নিজের ভেতরে চরম অনিচ্ছা আর ক্ষোভ চেপে রেখে ভারী গলায় বললেন, আসেন ভাবি, এখানে এসে বসেন। সবার সামনে রুবাব মৃধার মুখ থেকে এই ভাবি শব্দটা শোনা মাত্রই জেবার নিজেরই ভিমড়ে খাওয়ার দশা হলো। ও চোখ দুটো গোল গোল করে এক পলক অরির দিকে তাকালো। অরি ভেতরে ভেতরে জেবার অবস্থা দেখে মুখ টিপে হাসছে। রুবাব মৃধা ওদের দুজনকে সোফার এক পাশে একটু খালি জায়গায় বসতে ইশারা করে বললেন, মৃধা, পরিবারের নিয়ম অনুযায়ী বাড়ির বউ আর ঘরের মেয়েদের এভাবে চুপ করে থাকা শোভা পায় না। যেহেতু সুফিয়ান সম্পর্কে তোমার দেবর আর তোমার চাচাতো শ্বশুর, তাই নিয়ম অনুযায়ী এখন সবার সাথে সুর মিলিয়ে কাঁদতে হবে দুজনকে। এটা পরিবারের শোক পালনের একটা রিচুয়াল বলা চলে। রুবাব মৃধার এই অদ্ভুত ফরমাইশ শুনে যেবার অরি দুজনেই পুরোপুরি বিষয়ে থ বনে গেল। ওদের মুখ হা হয়ে গেল। কাঁদতে হবে, তাও আবার জোর করে সুর মিলিয়ে। বিষয়টা ওদের কাছে অত্যন্ত আজব আর হাস্যকর ঠেকল। কেউ মারা গেলে মানুষের মন থেকে স্বতঃস্ফূর্তভাবে কান্না আসে, কিন্তু এখানে তো রীতিমতো কান্নার অডিশন চলছে। রুবাব মৃধা আর কোনো কথা না বাড়িয়ে আবার গিয়ে নিজের জায়গায় আঞ্জুমান বেগমের পাশে বসে পড়লেন এবং ফুলও ওনার পাশে বসে মায়ের সুরের সাথে তাল মিলিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। চারপাশের এই হুলস্থুল আর অদ্ভুত পরিস্থিতি দেখে অরিয়া জেবা কি করবে কিছুই বুঝতে পারছিল না। সবকিছু ওদের গ্রামীণ মনস্তত্ত্বের এক অদ্ভুত তামাশা বলে মনে হচ্ছিল। দুজনে অগত্যা
ড্রয়িং রুমের এক কোণায় লোকচক্ষুর আড়ালে একটা কাঠের চেয়ারে পাশাপাশি গিয়ে বসলো। বসতেই জেবা আর নিজের ভেতরে কৌতূহল চেপে রাখতে পারল না। সে অরির দিকে সামান্য ঝুঁকিয়ে অত্যন্ত নিচু স্বরে ফিসফিস করে বলতে শুরু করলো। দোস্ত, এই গ্রামের মহিলাগুলো কিভাবে কাছে দেখেছিস? এক একজন যেন ইন্ডিয়ান আইডলের সিঙ্গার। কি সুন্দর তাল, লয় আর সুর মিলিয়ে গাচ্ছে, কিন্তু আমার তো একটু কান্না আসছে না রে। এখন কি করি বলতো? ওই মহিলা তো আমার দিকে ডাইনি দেখার মতো করে ডাকাচ্ছে। মনে হচ্ছে আমি না কাঁদলে আমাকে এই সুফিয়ান মৃধার খুনি বানিয়ে দেবে। অরি নিজের কপাল চেপে ধরে বলল, আমারও একদম একই অবস্থা বাদামি। মাথাটা কেমন প্রচন্ড ঝিমঝিম করছে। জোর করে তো আর কান্না আসে না। এদের এই ভণ্ডামি দেখতে দেখতে আমার নিজেরই দম আটকে আসছে। ওই রুবা মহিলা যেভাবে চোখ গরম করে রেখেছে, আমি যদি এখন না কাঁদি তবে আমার উপর আবার কোন নতুন হুকুম জারি করে কে জানে। আচ্ছা দোস্ত, একটা আইডিয়া আছে। আমি কি রান্নাঘরে গিয়ে দুটো পেঁয়াজ কেটে নিয়ে আসবো? চোখে ধরলেই অন্তত জলটা তো বের হবে। ঠিক তখনই সারিম কিছু জরুরি খোঁজে ড্রয়িং রুমের পেছনের করিডর দিয়ে যাচ্ছিল। দূর থেকেও তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে পড়ল ঘরের কোনায় বসে থাকা অরিয়া জেবার ওপর। ওদের দুজনকে এই কান্নার বাজারের মধ্যে এভাবে ফিসফিস করতে দেখে সারিমের কপাল কুঁচকে গেল। সে অত্যন্ত দ্রুত পায়ে গম্ভীর মুখে ওদের একদম পেছনে এসে দাঁড়ালো। সারিমের আকস্মিক উপস্থিতি টের পেয়ে অরি চমকে উঠল। সারিম কিছুটা রেগে নিচু ভাবে চড়া গলায় জিজ্ঞেস করলো, তোমরা দুজন এখানে কি করছো? আমি তোমাকে উপরে ঘরে চুপচাপ বসে থাকতে বলেছিলাম না চৌধুরীমা? নিচে কেন এসছো? অরি ভীতু গলায় বলল, আপনার ফুপু আমাদের নিচে ডেকে এনেছেন। উনি বললেন এটা নাকি এবারের নিয়ম। আমাদের নাকি এখন সবার সামনে সুর মিলিয়ে কাঁদতে হবে, না কাঁদলে নাকি সমাজ কি বলবে। সারিমের চোয়াল শক্ত হয়ে গেল। সে এসব গ্রামীণ নিয়মের কথা শুনে মনে মনে চরম বিরক্ত হলো। ঠিক তখনই জেবা মুখটা কাচুমাচু করে সারিমের দিকে তাকিয়ে অত্যন্ত নিষ্পাপ গলায় বলল, ভাইয়া বিশ্বাস করেন, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার সত্যি একটুও কান্না পাচ্ছে না। এখন আমি কি করব? পেঁয়াজ কাটবো নাকি? সারিম জেবার কথা শুনে এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। ও ঠোঁটের কোণে এক চেতে বাঁকা ক্রোড় হাসির রেখা ফুটে উঠল। সে কিছু একটা গভীর চিন্তা করে জেবাকে বলল, পেঁয়াজ কাটার কি দরকার? চোখে গ্লিসারিন 2 ফোঁটা লাগিয়ে দিলে একদম গঙ্গা যমুনা বয়ে যাবে। কোনো খাটনি ছাড়াই কান্নার রোল উঠে যাবে। কথাটা বলেই সারিমার এক মুহূর্ত সময় নষ্ট না করে ঘরের মাঝখানে সোফায় বসে থাকা ফুলকে উদ্দেশ্য করে বেশ চড়া গলায় ডাক দিল। ফুল, এদিকে আয়। সারিমের মুখ থেকে নিজের নাম শোনা মাত্রই ফুল যেন আকাশের চাঁদ হাতে পেল। সে অত্যন্ত উৎফুল্ল আর চঞ্চল পায়ে ওনা সামলাতে সামলাতে সারিমের সামনে এসে দাঁড়ালো। দূর থেকে রূপা মৃধাও এটা দেখে মনে মনে বেশ খুশি হলেন। ভাবলেন, যাক, সারিম শেষমেশ ওনার মেয়ের দিকে ফিরে তাকিয়েছে। ফুল সারিমের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত নরম গলায় জিজ্ঞেস করলো, বলো সালিম ভাই, কিছু বলবে? সারিম একদম কাঠখোট্টা গলায় জিজ্ঞেস করলো। তোর ঘরে কি গ্লিসারিন স্প্রে আছে? ফুল কিছুটা অবাক হলো, তবে মাথা নেড়ে বলল, হ্যাঁ আছে, সাজগোজের বক্সে একটা নতুন বোতল রাখা আছে। সারিম আদেশসূচক গলায় বলল। ওটা এক্ষুনি নিয়ে আয়, 10 সেকেন্ডের মধ্যে যেন আমার সামনে পাই। ফুল আর কোনো প্রশ্ন না করে দ্রুত পায়ে উপরের ঘরের দিকে ছুটে গেল এবং কিছুক্ষণের মধ্যেই সে গ্লিসারিনের বোতলটা এনে সারিমের হাতে দিল। বোতলটা হাতে পাওয়ার সাথে সাথে সারিমের রূপ এক নিমিষে বদলে গেল। সে ফুলের দিকে তাকিয়ে অত্যন্ত চড়া আর কড়া গলায় ধমক দিয়ে বলল, জিনিস দেওয়া শেষ তো? এখন দাঁড়িয়েছিস কেন? যা, আগের জায়গায় গিয়ে মায়ের পাশে বসে কান্নার গীত গা। এখানে তোর আর কোনো দরকার নেই। সারিমের আকস্মিক নির্মম ধমকে ফুলের মনের ভেতরে সেই মেকি আনন্দের রঙিন ফানুসটা এক লহমায় ফেটে গেল। ওর বুকটা যন্ত্রণায় রি রি করে উঠল। সে অত্যন্ত কষ্ট পেয়ে মুখটা নিচু করে আবার নিজের আগের জায়গায় ফিরে গিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এবারে কান্নাটা আর মেকি ছিল না, ওটা ছিল সারিমের দেওয়া অবহেলার আসল কান্না। এদিকে সারিম বোতলটা হাতে নিয়ে জেবার অরের দিকে ঘুরল। জেবা তখনও হাঁ করে সারিমের হাতের বোতলটার দিকে তাকিয়েছিল, ভাবছিল এটা দিয়ে কি হবে।
ঠিক তখনই জেবা কিছু বুঝে ওঠার আগেই সারিম অত্যন্ত দ্রুততার সাথে বোতলের মুখটা জেবার চোখের সামনে ধরল। কোনো সুযোগ না দিয়ে সে একসাথে পরপর কয়েকটা স্প্রে জেবার দুই চোখের একদম ভেতরে করে দিল। গ্লিসারিনের সেই তীব্র ঝাঁঝালো তরল চোখে পড়া মাত্রই জেবার পুরো দুনিয়া যেন ওলটপালট হয়ে গেল। সে মস্ত বড় চিৎকার দিয়ে উঠল। চোখের ভেতরে এক তীব্র অসহ্য জ্বালা শুরু হয়ে গেল ওর। সারিম অরির কিছুই করল না। সে অরির চোখে কোনো স্প্রে না করে গ্লিসারিনের বোতলটা একপাশে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে ঠোঁটের কোণে সেই বাঁকা হাসিটা বজায় রেখে সেখান থেকে দ্রুত পায়ে কেটে পড়ল। এদিকে জেবার অবস্থা তখন একদম নাজেহাল। চোখের তীব্র জ্বালায় ও দুই হাত দিয়ে চোখ কসলাতে কসলাতে ধপাস করে মেঝের উপর বসে পড়ল। চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। চোখ বেয়ে শ্রাবণের ধারার মতো গড় গড় করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। ব্যথায় আর জ্বালায় সুর ছাড়া একদম খালি গলায় চিৎকার করে কাঁদতে শুরু করলো। যেবারে তীব্র আকুল আর হৃদয় বিদারক কান্না দেখে পুরো ড্রয়িং রুমের বাকি সব মহিলার কান্নার রোল এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। সবাই নিজেদের কান্না থামিয়ে অত্যন্ত বিস্ময় আর শ্রদ্ধার চোখে জেবার দিকে তাকিয়ে রইল। ওনারা ভাবলো মেয়েটা হয়তো প্রয়াত দেবরের শোকে কষ্টে কাঁদছে। বিকেলের বাতাসে সর্ষে ক্ষেতের তপ্ত ঘ্রাণ আর এক বুকচাপা হাহাকার। কিছুক্ষণ আগেই সুফিয়ান মৃধার শেষ গোসল সম্পন্ন হয়েছে। ধবধবে সাদা কাফনের কাপড়ে জড়ানো ওনার নিথর দেহটা যখন শেষবারের মতো জায়নামাজে শায়িত করা হলো, পুরো মৃধা পরিবারের ওপর যেন এক অলিখিত অন্ধকার নেমে এলো। এই সেই মানুষ যিনি আজ ভোরেও এই মেঠো পথে হেঁটেছেন, হেসেছেন, অথচ এখন তিনি চিরতরে নীরব এক অনড় কায়া। উঠোনের মাঝখানে আনা হলো কাঠের ভারী খাটিয়া। খাটিয়ার চারপাশ ঘিরে তখন গ্রামের গণ্যমান্য মুরব্বী, চেনা অচেনা যুবক আর উৎসুক বালকদের এক বিশাল জটলা। সবার চোখে মুখে এক বিষণ্ণ গম্ভীরতা। হুট করেই ভেতরের ঘর থেকে এক বুক ফাটা আর্তনাদ চারপাশের বাতাসকে চিরে দিল। আঞ্জুমান বেগম প্রায় পাগলের মতো ছুটে এলেন বাইরে। ওনার পরনে সাদা শাড়িটা ধুলোবালিতে মাখামাখি, উস্কো খুস্কো চুলগুলো বাতাসে উড়ছে। স্বামীকে চিরতরে চলে যেতে দেখে ওনার ভেতরের সমস্ত বাঁধ যেন এক নিমিষে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তিনি খাটিয়ার দিকে এগোতে চাইলেন, স্বামী নিথর দেহটা আঁকড়ে ধরে রাখতে চাইলেন। ওগো, আপনি আমাকে একা রেখে কই যান? আমার স্বামীকে তোমরা নিয়ে যাইও না। ও স্বামী, আপনি একটা বার চোখ মেলে তাকান, দেখেন আমার দিকে। আপনি কথা কেন বলছেন না? রুবাব মৃধা নিজের চোখের পানি মুছতে মুছতে শক্ত করে জড়িয়ে ধরলেন ছোট ভাবি সম বোনকে। আঞ্জুমান বেগমকে আটকে রাখার আপ্রাণ চেষ্টা করতে করতে ওনার নিজের কণ্ঠ বুঝিয়ে এলো। আঞ্জুমান, নিজেকে সামলাও। আল্লাহর ওয়াস্তে সুফিয়ানের শেষ যাত্রাটা কঠিন করবে না। ওকে যেতে দাও, ওর যাওয়ার সময় ফুরিয়ে যাচ্ছে। কিন্তু কোনো সান্ত্বনাই তখন সেই সদ্য বিধবা নারীর কানে পৌঁছাচ্ছিল না। তিনি রুবাব মৃধার বাহুডোর থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলেন। ওনার নখ দিয়ে নিজের বুক চাপড়াতে লাগলেন। এই দৃশ্য দেখে উপস্থিত গ্রামের মানুষের চোখও ছলছল করে উঠল। ঠিক তখনই খাটিয়ার চারপাশটা ঘিরে দাঁড়ালেন চারজন পুরুষ। সবার সামনে এসে দাঁড়ালেন আরিশান মৃধা। ওনার মুখাবয়ব পাথরের মতো শক্ত, অনমনীয় জল জোড়া ধুকছে। বহু বছর পর এই সুখকুঞ্জে পা রেখে ওনাকে সর্বপ্রথম ভাইয়ের লাশ কাঁধে তুলতে হবে, এটা ওনার কল্পনারও অতীত ছিল। চশমার পেছনের লালচে চোখ দুটোই এক গভীর স্তব্ধতা। কোনো কথা না বলে এক গভীর অবদমিত দীর্ঘশ্বাস ফেলে তিনি খাটিয়ার সামনে ডান দিকটা নিজের চওড়া কাঁধে তুলে নিলেন। ওনার ঠিক বিপরীত পাশে এসে দাঁড়ালো সারিম। সে খাটিয়ার বাম দিকটা নিজের শক্ত মুঠোয় পুড়ে কাঁধে চেপে নিল। খাটিয়ার পেছনের অংশটা সামলানোর জন্য এগিয়ে এলো শান্ত এবং সুফিয়ান মৃধার ছেলে অয়ন। মাত্র 15-16 বছরের ছেলেটা বাবার এই আকস্মিক চলে যাওয়াটা এখনো পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারছে না। ফর্সা মুখটা ভয় আর শোকে কুঁকড়ে গেছে। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। কাঁধটা কাঁপছে ওর। শান্ত অয়নের কাঁধে একটা হাত রেখে আশ্বস্ত করলো। এরপর নিজেই শক্ত করে খাটিয়ার এক পাশ ধরে অয়নকে সাহায্য করলো। মুরব্বীদের মধ্যে থেকে একজন উচ্চস্বরে বলে উঠলেন,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিমেষে চারপাশে শত শত মানুষের কণ্ঠ সেই জিকিরে সুর মেলালো। আরিশান, মৃধা, সারিম, শান্ত আর অয়ন চারজনে মিলে খাটিয়াটা আলতো করে মাটি থেকে উপরে তুলে নিলেন। আপনি আমাকে একা ফেলে যাবেন না সুফিয়ান। আঞ্জুমান বেগমের শেষ গগনবিদারী আর্তনাদটা সুখকুঞ্জের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো, কিন্তু খাটিয়াটা থামল না। ধীর ও নিয়ন্ত্রিত পায়ে সুখকুঞ্জের গেট পার হয়ে মেঠো পথের দিকে হাঁটতে শুরু করলেন। ওনাদের পেছনে পেছনে গ্রামের শতখানিক বয়োবৃদ্ধ যুবক আর ছোট ছোট বালকেরা এক দীর্ঘ মিছিলের মতো অনুগমন করতে লাগলো। সবার মুখে একটাই সুর, একটাই জিকির। ধীরে ধীরে পথ দিগন্ত বিস্তৃত সর্ষে ক্ষেতের আড়ালে বিলীন হতে লাগলো। সুফিয়ান, মৃধার নিথর দেহটা নিয়ে ওনারা চলে গেলেন গ্রামের চিরস্থায়ী ঠিকানার দিকে, যেখানে থেকে আর কোনো দিন কোনো মানুষ ফিরে আসে না। রাত তখন 9টা। চারপাশের ঘুটঘুটে অন্ধকারের মাঝে প্রাচীন সুখকুঞ্জ বাড়িটা যেন এক বিশাল স্তব্ধতার চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। দীর্ঘ সময় পর সুফিয়ান মৃধাকে চিরতরে মাটির নিচে শায়িত করে কবরস্থানের কাজ শেষ করে অবশেষে বাড়ির পুরুষেরা একে একে অন্দরে প্রবেশ করলেন। আজ সুখকুঞ্জে তিল ধারণের ঠাঁই নেই। দূর দূরান্ত থেকে আসা আত্মীয় স্বজন, গ্রামের মুরব্বী আর মেহমানদের উপস্থিতিতে পুরো বাড়ি কানায় কানায় ভরপুর। বসার ঘর থেকে শুরু করে বারান্দা, উঠোন সবখানেই মানুষের জটলা। এত মানুষের ভিড়ে কোথাও একটু স্বস্তিতে বসার বা আরাম করার জো নেই। মেহমানদের মধ্যে অনেকেই দীর্ঘ যাত্রার ক্লান্তি আর সারাদিনের ধকল শেষে ইতিমধ্যে যে যেখানে পেরেছেন একটু জায়গা করে ঘুমিয়ে পড়েছেন। কেউ কেউ আবার নিচু স্বরে মৃত ব্যক্তির গুণগান আর সংসারের নানা বিষয়ে জেগে জেগে কথাবার্তা বলছেন। ভেতরের একটা নিভৃত ঘরে রুবাব মৃধা আঞ্জুমান বেগমকে আগলে ধরে বসে আছেন। ভদ্রমহিলা স্বামীর এই আকস্মিক অতর্কিত মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না। একটু পরপরই ওনার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন দেওয়ালের দিকে। পুরো বাড়ির এই দম বন্ধ করা অদ্ভুত পরিস্থিতি আর মানুষের গুঞ্জন সহ্য করা যেন দায় হয়ে উঠছিল। আরিশান, মৃধা আর সারিম একসাথে বাড়িতে পা রাখে। বাড়ি ফেরার পর আরিশান মৃধাকে প্রচণ্ড ক্লান্ত আর বিধ্বস্ত দেখাচ্ছিল। কেবল শারীরিক ক্লান্তি নয়, ওনার ভেতরে মানসিক ভাঙনটাই যেন ওনাকে সবচেয়ে বেশি কাবু করে ফেলেছে। চারপাশের এই কোলাহল আর মেকি পরিবেশের মাঝে ওনার নিজের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কোনো দিকে না তাকিয়ে, কারো সাথে কোনো কথা না বলে আরিশান মৃধা ধীর পায়ে সিঁড়ি বেয়ে ওপরে তলার দিকে চলে গেলেন। সারিম বাবার পেছনে যেতে নিলেও ঠিক সেই মুহূর্তে ওর পকেটে থাকা ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়েও চোখ দুটো সরু হয়ে গেল। ঢাকা শিক্ষা মন্ত্রণালয় থেকে ফোন এসেছে। পরিস্থিতি বিবেচনা করে সারিম আর উপরে না গিয়ে একটু নিরিবিলি জায়গার খোঁজে করিডোরে পার হয়ে পেছনের অন্ধকারের দিকে চলে গেল কথা বলতে। সিঁড়ি বেয়ে ওপরে উঠে নিজের চেনা করিডোরটা ধরে হাঁটতে হাঁটতে হুট করে একটা ঘরের সামনে এসে থমকে দাঁড়ালেন আরিশান মৃধা। বহু বছর, দীর্ঘ কয়েকটা দশক পার হয়ে গেছে এই চৌকাঠ উনি মারাননি। এই সেই ঘর যেখানে ওনার শৈশব, কৈশোর আর উদ্দাম তারুণ্যের সোনালি দিনগুলো কেটেছিল। এক বুক দুরু দুরু কাপড় নিয়ে উনি ধীর হাতে দরজার হাতলটা ঘুরিয়ে ভেতরে প্রবেশ করলেন। ঘরে ভেতরে পা রাখতে আরিশান মৃধা বিস্ময়ে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। ওনার মনে হলো সময় যেন এ ঘরের ভেতরে এসে থমকে দাঁড়িয়ে গেছে। ঘরের প্রতিটি আসবাবপত্র, দেওয়ালের রং, এমনকি খাটের কোণে সেই পুরনো কাঠের আলমারিটা, সবকিছু একদম ঠিক আগের মতোই আছে, যেমনটা উনি আজ থেকে বহু বছর আগে এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় রেখে গিয়েছিলেন। এতটুকু পরিবর্তন হয়নি কোথাও। তবে ঘরটা অত্যন্ত পরিপাটি, ধুলোবালিহীন আর চমৎকারভাবে গুছিয়ে রাখা। আরিশান মৃধা এক পলকেই বুঝলেন ওনার অনুপস্থিতিতে এই ঘরের স্মৃতিগুলোকে আগলে রাখার পেছনের কারিগর আর কেউ নয়, রুবাব মৃধা। ভদ্রমহিলা মুখে যত রাগ বা অভিমান দেখান না কেন, বড় ভাইয়ের প্রতি ওনার অন্তরের টানটা যে ম্লান হয়নি, এই ঘরটাই তার জীবন্ত প্রমাণ। আরিশান মৃধা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের গা থেকে দামি কোটটা খুলে খাটের পাশে রাখলেন।
এরপর ওয়াশরুমে গিয়ে চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে ফ্রেশ হয়ে নিলেন। সারাদিনের তপ্ত ক্লান্তি যেন জলের স্পর্শে কিছুটা লাঘব হলো। একটু মুক্ত ফ্রেশ হাওয়া নেওয়ার তীব্র তৃষ্ণায় উনি ঘরের লাগোয়া বারান্দার দরজাটা খুলে বাইরে এসে দাঁড়ালেন। বাইরের নিশুতি রাতে শীতল বাতাস ওনার কপাল ছুঁয়ে গেল। ভারাক্রান্ত বিষণ্ণ মনটাকে একটু প্রকৃতির মাঝে বিলিয়ে দিয়ে উনি রেলিংয়ে দু হাত রেখে আকাশের দিকে তাকালেন। ঠিক তখনই চাঁদের আবছা আলোয় ওনার নজর গিয়ে আটকালো বারান্দার দেওয়ালের একটা কোণে। সেখানে বহু পুরনো অস্পষ্ট কিছু একটা খোদাই করা রয়েছে। আরিশান মৃধা কিছুটা ঝুঁকিয়ে ভালো করে তাকালেন। ওনার ঠোঁটের কোণে এক চিলতে বিষণ্ণ কিন্তু মায়াবী হাসির রেখা ফুটে উঠল। এ তো ওনার নিজের হাতে লেখা। ওনার কিশোর বয়সে একদিন অলস দুপুরে এ বারান্দায় বসে আনমনা মনে চুনকাম করা দেওয়ালে একটা লাভ শেপ এঁকেছিলেন উনি। আর তার ঠিক মাঝখানে অক্ষরে খোদাই করে লিখেছিলেন ওনার আর ওনার জীবনের প্রথম ও একমাত্র প্রেম আন্তারা মৃধার নাম। আরিশান প্লাস আন্তারা। সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে, আন্তারাও আজ ওপারে পাড়ি জমিয়েছে, কিন্তু দেওয়ালে খোদাই করা সেই ভালোবাসার চিহ্নটা আজও অবিকল রয়ে গেছে। আরিশান মৃধা অত্যন্ত আলতো করে পরম যত্নে নিজের ডান হাতের আঙ্গুলগুলো সে নামটার উপর বুলিয়ে নিলেন। ওনার চোখ দুটো আলতো করে বন্ধ হয়ে এলো। নিজের সমস্ত সত্তা দিয়ে ওনার প্রয়াত স্ত্রী আন্তারাকে অনুভব করতে চাইলেন। বন্ধ চোখে দৃশ্যপটে এক নিমিষেই ভেসে উঠল এক মিষ্টি হাসির ছটা ছড়ানো রূপবতী রমণীর মুখ। সেই চিরচেনা মায়াবী চোখ, সেই গভীর চাহনি, আর ওনার দিকে তাকিয়ে করা মান অভিমানের মিষ্টি হাসি। আন্তারার সেই মুখটা মনে পড়তে আরিশান মৃধার ঠোঁটের কোণে এক চরম তৃপ্তির ও সুখের হাসি রেখে স্পষ্ট হয়ে উঠল। উনি বিড়বিড় করে বললেন, আমি আজও শুধু তোমারই আছি তারা। কিন্তু ঠিক পরক্ষণেই ওনার সেই কল্পনার দৃশ্যপটে একই অদ্ভুত উলটপালট ঘটে গেল। মিষ্টি হাসির রমণী তারা সেই মুখটার মাঝে হঠাৎ করে অত্যন্ত তীব্রভাবে ভেসে উঠল সম্পূর্ণ অন্য একটা মুখাবয়ব। নীল রঙের জামা পরা, চোখের জলে নাকমুখ লাল হয়ে থাকা, তীব্র অভিমানে আর রাগে ঠোঁট দুটো শক্ত করে চেপে রাখা এক চিলতে কচি মুখশ্রী। মুখটা আর কারো নয়, জেবার। আজ দুপুরে গাড়িতে যেভাবে ওনার উপর অভিমান করে সিটের কোণায় লেপ্টে বসে বাইরের দিকে তাকিয়ে কাঁদছিল, ঠিক সেই মুখটা এক ঝটকায় তার জায়গাটুকু দখল করে নিল। না, আরিশান মৃধা তড়িৎ গতিতে চোখ দুটো মেলে ফেললেন। ওনার বুকটা কামারের হাঁপড়ের মতো ওঠানামা করতে লাগলো। কপালে সূক্ষ্ম ঘামের বিন্দু জমে উঠল। উনি রেলিংটা শক্ত করে চেপে ধরে কয়েক পা পিছিয়ে এলেন। ওনার পুরো শরীর যেন এক অজানা আশঙ্কায় আর পাপে কেঁপে উঠল। ওনার নিজের ভেতরের বিবেক ওনাকে চাবুকের মতো আঘাত করলো। এ ওনার কি হলো? নিজের আন্তারার পবিত্র স্মৃতির মাঝে উনি জেবাকে কিভাবে দেখতে পেলেন? কিভাবে জেবার সেই ক্রন্দনরত মায়াবী মুখটা ওনার মনের মণিকোঠায় এভাবে হানা দিতে পারে? আরিশান মৃধা নিজের দুই হাত দিয়ে কপালটা চেপে ধরে নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করতে লাগলেন। ওনার চোয়াল শক্ত হয়ে উঠল। মনে মনে নিজেকেই তীব্রভাবে ধমকে উঠলেন। কি ভাবছিস এসব আরিশান মৃধা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? যেবা তোর মেয়ের বয়সে একটা মেয়ে, ও একটা বাচ্চা মেয়ে। তুই ওকে নিজের স্ত্রীর মর্যাদা দেওয়া তো দূর, ওকে ওই নজরে কখনো দেখিসনি আর দেখবিও না। এই বিয়েটা কেবল পরিস্থিতির শিকার, একটা মস্ত বড় ভুল। এই বিয়েকে তুই কোনোভাবে কোনোদিন প্রশ্রয় দিবি না। কিন্তু নিজের মনকে যতই যুক্তি দিয়ে উনি বোঝাতে চাইলেন না কেন, ভেতরের এক অবাধ্য শিহরণ আর যেবার ওই তীব্র অভিমানী লালচে মুখটা ওনার মনের গভীরে এক অন্যরকম ঝড়ের সংকেত দিচ্ছিল, যা স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মৃধার মতো লৌহ মানবের পক্ষেও অস্বীকার করা কঠিন হয়ে পড়ছিল। ফোনের অভ্যাসে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলা শেষ করে কলটা কেটে দিল সারিম। পকেট থেকে রুমাল বের করে কপালের সূক্ষ্ম ঘামটুকু মুছে নিল। একটা লম্বা দীর্ঘশ্বাস ফেল। চারপাশের ঘুটঘুটে অন্ধকার আর বাড়ির এই গমগমে পরিবেশ ওর ভেতরে ক্লান্তিটাকে যেন আরো বাড়িয়ে দিচ্ছিল। ধীর পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে অলিন্দ পার হয়ে এগিয়ে গেল সারিমর ঘরটার দিকে। এই বিশাল সুখকুঞ্জে ওর জন্য এই নির্দিষ্ট রুমটায় বরাদ্দ রাখা হয়েছে। রুমটা আলতো করে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করতেই সারিমের চোখের মণি দুটো সামান্য সংকুচিত হলো। দেখলো ঘরের ভেতরে পরিবেশটা বেশ জমজমাট।
খাটের ওপর আরাম করে বসে আছে অরি আর জেবা। দুজনে মিলে ফিসফিস করে গল্প করছে। সারাদিনের এত ধকল আর কান্নাকাটির পর জেবা চোখের গ্লিসারিনের জ্বালাটা এখন অনেকটাই কমে এসছে, তবে ওর চোখ দুটো এখনো হালকা লালচে হয়ে আছে। সারিমকে আকস্মিক ঘরে ঢুকতে দেখে অরি ভ্রুজোড়া সামান্য কুঁচকে তাকালো। বেশ রাশভারী গলায় জিজ্ঞেস করলো, কিছু বলবেন? কোনো দরকার আছে আপনার? সারিম অত্যন্ত স্বাভাবিক ও নির্বিকার গলায় বলল, দরকার থাকবে না কেন? এটা আমার রুম, ঘুমোতে এসছে। অরি এক মুহূর্ত সময় নষ্ট না করে বেশ আধিপত্য বিস্তারের ভঙ্গিতে বলে উঠল, কিন্তু দুঃখিত, এখন আপনাকে এই রুমটা ছাড়তে হবে। আজ রাতে আমি আর জেবা এই রুমে থাকবো। আপনি বরং বাবার রুমে গিয়ে ওনার সাথে আজ রাতটা শেয়ার করুন। সারিম মনে মনে একটা বাঁকা হাসলো। সে তো সারিম মৃধা, এত সহজে শিকার হাতছাড়া করার পাত্রও নয়। বইয়ের সাথে এই নির্জন রাতে একই ছাদের তলায় থাকার জন্য ওর ভেতরের জাউরা বুদ্ধিটা এক নিমিষে সচল হয়ে উঠল। নিজের মুখে কোনো ভাবান্তর না এনে অত্যন্ত গম্ভীর একটা ফেস বানিয়ে সোজা খাটের কোনায় বসে থাকা জেবার দিকে তাকালো। বেশ বানিয়ে বানিয়ে গম্ভীর গলায় বলল, জেবা, বাবা তোমাকে কোন রুমে রেখেছেন? আমাকে বললে তোমাকে রুমে পাঠিয়ে দিতে। এক্ষুনি যাও। উনি কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে পছন্দ করেন না। সারিমের মুখে কথা শোনা মাত্রই জেবার বুকের ভেতরটা ধক করে উঠল। সে চোখ দুটো গোল গোল করে অরের দিকে তাকালো। আরিশান মৃধার মতো ওই লৌহ মানব ওকে এত রাতে নিজের রুমে কেন রাখবেন? এটা যেন জেবার কাছে অবিশ্বাস করার মতো কথা। জেবা একটু চিন্তিত হয়ে ঘাবড়ে যাওয়া গলায় বলল, আমায় ডেকেছেন? কিন্তু কেন? কোনো কারণ আছে নাকি? সারিম একটা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ফেলে বলল, কারণটা তো বাবাই ভালো জানেন। তবে যেহেতু ডাকছেন, নিশ্চয়ই কোনো দরকারি কাজের জন্যই ডাকছেন। তুমি জলদি যাও। জেবা আর কোনো দ্বিরুক্তি করলো না। লোকটা ডেকেছে যেহেতু নিশ্চয়ই কোনো কারণ আছে এর পেছনে। তবে ওর অবচেতন মনে অদ্ভুত ভয় জাগিয়ে তুলল। সে বিছানা থেকে ধীর পায়ে নেমে দাঁড়ালো, কিন্তু বেড থেকে নামার পর জেবা শরীরটা সোজা করতে আচমকা তলপেটে একটা হালকা মোচড় দেওয়া ব্যথা অনুভূত হলো। জেবা এক হাত দিয়ে পেটটা সামান্য চেপে ধরলো, তবে বিষয়টাকে খুব একটা পাত্তা দিল না। মনে মনে ভাবলো, সারাদিন না খাওয়ার ফলে মনে হয় গ্যাস্ট্রিকের সমস্যা চারা দিয়ে উঠেছে। জেবা ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যেতেই সারিম এক সেকেন্ডও সময় নষ্ট করলো না। সে খট করে দরজার সিটকানিটা আটকে দিল। ভেতরের ভারী কাঠের খিলটা কড়া আওয়াজে লেগে যেতে অরির বুকের ভেতরটা অজানা এক আশঙ্কায় কেঁপে উঠল। সারিম কোনো কথা না বলে নিজের পরনের পাঞ্জাবির উপরে বোতামগুলো একে একে খুলতে শুরু করলো। ওর এই আকস্মিক উগ্র পুরুষালী রূপ দেখে অরি বিছানার ওপর কিছুটা গুটিসুটি মেরে বসলো। ওর ফর্সা কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। অরি বেশ ঘাবড়ে যাওয়ার মতো কাঁপতি গলায় জিজ্ঞেস করলো, এই কি করছেন আপনি? হ্যাঁ, জামা কেন খুলছেন আর দরজা কেন অফ করলেন? সারিম ঠোঁটের কোণে বাঁকা হাসিটা ফুটিয়ে ধীর পায়ে অরির দিকে এগিয়ে আসতে লাগলো। ওর চাহনিতে তখন এক ক্ষুধার্ত বাঘের তীব্রতা। খাটের ওপর এক হাঁটু গেড়ে বসে অরির একদম গায়ের ওপর কিছুটা ঝুঁকে এলো সারিম। ও শরীরে তপ্ত নিঃশ্বাস অরির গাল ছুঁয়ে যাচ্ছিল। অত্যন্ত নিচু ফিসফিসানি কণ্ঠে সারিম বলল, বউয়ের সঙ্গে একই রুমে একা থাকতে হলে দরজা অফ করতেই হয়, জান। তা জানো না বুঝে? অরি নিজের ভেতরের অবাধ্য ঢোকটা গিলে নিজেকে যতটা সম্ভব পেছনের দিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু সারিমের চওড়া শরীরটার সামনে ও যেন এক চিলতে খাঁচায় বন্দি পাখি। সারিম ওর দিকে আরও একটু ঘাড় বাঁকিয়ে তাকিয়ে বলল, রুম একদম ফাঁকা, এবার জলদি খুলে ফেলো। অরির চোখ দুটো বড় বড় করে সারিমের এই আকস্মিক অদ্ভুত দাবিতে বিষম খাওয়ার মতো অবস্থা হলো। ও আমদা আমদা করে জিজ্ঞেস করলো, কি কি মানে? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? সারিম আরও 1 ইঞ্চি এগিয়ে এসে অরির কানে লতি দিয়ে নিজের ঠোঁটটা আলতো করে ছুঁয়ে দিল। এক গভীর নিঃশাক্ত গলায় বলল, তোমাকে কিছুক্ষণের জন্য স্বামীর ক্লান্তি দূর করার জন্য লালি সাজতে হবে। অরি এবার পুরোপুরি আকাশ থেকে পড়ল। সারিমের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, এই লালিয়া আবার কে? আপনি কি সব বাজে বাজে ভাষা ব্যবহার করছেন? সারিম একটু নিচু স্বরে হাসলো। ওর সে হাসিতে এক অদ্ভুত কামনা ছিটা। সে বলল, মুখে বললে তো বুঝবে না চন্দ্রিমা। জিনিসটা কি তা তোমাকে একদম প্র্যাকটিক্যালি বোঝাচ্ছে। কি বলো?
কথাটা শেষ হতে না হতেই সারিম নিজের দু হাত দিয়ে এক ঝটকায় অরির কোমরটা জড়িয়ে ধরল। অরি কিছু বুঝে ওঠার আগেই ওকে বিছানার নরম গদির সাথে বেশ শক্ত করে অনমনীয়ভাবে চেপে ধরল সে। অরির ছিপছিপে শরীরটা সারিমের ভারী শরীরের নিচে নিমিষেই পিষ্ট হতে চাইল। অরি আপ্রাণ চেষ্টা করলো সারিমের বুকটা নিজের দু হাত দিয়ে ঠেলে সরিয়ে দিতে। বেশ রেগে এবং হাঁপাতে হাঁপাতে বলল, ছাড়ুন আমায়, কি শুরু করেছেন কি আপনি এসব মরা বাড়িতে এসে? দেখেন, আমি কিন্তু আপনাকে এখনো মনে প্রাণে স্বামী হিসেবে। ওর কথা শেষ হওয়ার আগেই সারিম নিজের একটা হাত দিয়ে অরির মুখটা আলতো করে চেপে ধরল। চোখ দুটো তখন কামনার এক অন্য স্তরে অবস্থান করছে। সে অত্যন্ত কর্তৃত্বসূচক কণ্ঠে বলে উঠল, তাহলে পরীক্ষাটা বাতিল করে দে, কি বলো? তুমি তো আমাকে স্বামী হিসেবে মানো না, তাহলে আমার অবদান রেখে কি লাভ? সারিমের কথা শুনে অরি এবার সত্যি সত্যি মনে মনে বেশ ভয় পেয়ে গেল। ও বুঝতে পারলো এই পুরুষের সাথে গায়ের জোরে বা তর্কের জোরে জেতা কোনোভাবেই সম্ভব নয়। আর সে যদি এখন বেশি ছটফট করে তবে সারিম হয়তো এমন কিছু করে বসবে যেটা ওর সহ্যের বাহিরে চলে যাবে। অগত্যা পরিস্থিতি সামলাতে অরি সারিম যা করতে চাচ্ছে তাতে আর বাধা না দিয়ে নিজেকে সম্পূর্ণ ছেড়ে দিল সারিমের ওপর। অরি নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল। সারিম অরিকে শান্ত হতে দেখে একটা তৃপ্তি নিঃশ্বাস ফেলল। এরপর অত্যন্ত ধীর হাতে অরির শার্টের ওপরের কয়েকটা বোতাম আলতো করে খুলে ফেলল। ফর্সা উন্মুক্ত বুকটা ঘরের আবছা আলোয় যেন এক স্বর্গীয় আভা ছড়াচ্ছিল। সারিম কোনো রকম দ্বিধা না করে অরির ভেতরের অন্তর্বাসটাকে এক হাত দিয়ে সামান্য সরিয়ে নিজের মুখটা গভীর আবেশে তীব্র কামনায় ডুবিয়ে দিল অরির সেই নরম ও তপ্ত বুকের ঠিক মাঝখানে। বেচারি অরির অবস্থা এখন শোচনীয়। সে নিজের চোখ দুটো বন্ধ করে সিলিংয়ের দিকে তাকিয়ে মনে মনে নিজেকে একটা গভীর জায়গায় ফিল করছিল। আর সারিমকে ওর মনে হচ্ছিল একটা ছোট্ট ক্ষুধার্ত বাছুর। সারিমের এসব কাণ্ড কারখানা অরির ভেতরের এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হচ্ছিল। এত বড় একটা লম্বা চওড়া পুরুষ, দেশের শিক্ষামন্ত্রী, অথচ লোকটা নিভৃতে অরির সামনে এমন সব কাজ করে যেন সে মাত্র 4-5 বছরের একটা অবুঝ ছোট্ট বাচ্চা, যে কেবল নিজের মায়ের আঁচলের তলায় বা নিজের প্রিয় জিনিসের কাছে এসে সমস্ত জেদ আর আবদার উগরে দেয়। অরি নিজের অজান্তেই সারিমের ঘন চুলে নিজের আঙ্গুলগুলো গলিয়ে দিল। এক অদ্ভুত মায়া আর সমর্পণের চাদরে যেন ঘরটা নিমিষেই মুড়ে গেল। সারিমের ঘর থেকে বেরিয়ে জেবা যখন আরিশান মৃধার রুমের সামনে এসে দাঁড়ালো তখন ওর বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছিল। দরজাটা খোলাই ছিল। ভেতরে পা রাখতেই ও দেখল আরিশান মৃধা বারান্দার রেলিংয়ে হাত রেখে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছেন। ওনার চওড়া পিঠ আর গম্ভীর অবয়ব দেখে যেবার কেমন যেন একটা জড়তা কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরও যখন লোকটাকে খেয়াল করলেন না তখন যেবা নিজেই আগ বাড়িয়ে একটু গলা খাকারি দিয়ে বলল, আসতে পারি? আরিশান মৃধা চমকে পেছনে ঘুরলেন। চশমার পেছনে চোখ দুটো সরু করে ভ্রুজোড়া সামান্য উঁচিয়ে অত্যন্ত গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, তুমি এখানে এই সময় কি দরকার? যেবা একটু আমতা আমতা করে ওনার দিকে এগিয়ে এসে বলল, মানে আপনি তো আমাকে ডেকেছেন, সারিম ভাইয়া বলল। সারিমের নামটা শোনা মাত্র আরিশান মৃধার শক্ত চোয়ালটা আরো শক্ত হয়ে উঠল। ওনার বুঝতে 1 সেকেন্ডও সময় লাগলো না যে ওনার এই চরম বেয়াদব জাউরা ছেলেটা আসলে কি চাল চেলেছে। অরির সাথে একা রাত কাটানোর জন্য জেবাকে ওনার রুমে চালান করে দিয়েছে। ছেলের এই কাণ্ডজ্ঞানহীন আর বেহায়াপনা মতলব বুঝতে পেরে ওনার ভেতরের রাগটা চরচর করে মাথায় চড়ে গেল। তবে নিজের সেই ক্ষোভ তিনি জেবার সামনে প্রকাশ করলেন না। এক গভীর অদমিত দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে ফোনটা বের করতে করতে বললেন, আমি তোমাকে ডাকিনি, সারিম মিথ্যা বলেছে। তবে যেহেতু চলে এসেছ এই রাতে আর করিডোরে ঘোরার দরকার নেই, বাইরের পরিবেশ ভালো না, ওই চেয়ারটায় গিয়ে বসো। জেবা আর কোনো কথা না বাড়িয়ে বারান্দায় এক কোণায় থাকা কাঠের আরামদায়ক চেয়ারটায় গিয়ে বসলো। আরিশান মৃধাও ওর মুখোমুখি অন্য একটা চেয়ারে বসে ফোনের স্ক্রিনে মনোযোগ দিলেন। গুরুত্বপূর্ণ কিছু ইমেল স্ক্রল করতে লাগলেন তিনি। জেবা চুপচাপ বসে থেকে একঘেয়েমি কাটাতে ঘরের চারপাশটা ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলো। বিশাল রাজকীয় ঘর,
ভিক্টোরিয়ান আমলের খাট আর আসবাবপত্র, সব কিছুতেই একটা বনেদি আভিজাত্যের ছাপ। দেখতে দেখতেই ঘরের দেওয়ালের এক কোণায় একটা পুরনো কাঠের ফ্রেমে বাঁধানো ছবির ওপর ওর নজর গিয়ে আটকে গেল। এটা আরিশান মৃধার কিশোর বয়সের একটা সাদা কালো ছবি। যে বা এক দৃষ্টে সে ছবিটার দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবলো, বাপ্পা, এই গম্ভীর লোকটা কিশোর বয়সে দেখতে এত সুন্দর ছিল, না জানি যুবক বয়সে কেমন ড্যাশিং ছিল। যদিও এখন এই বুড়ো বয়সেও দেখতে যা লাগে কোনো যুবকের চেয়ে কম নয়। আরিশান মৃধা একটানা ফোনের দিকে তাকিয়ে থাকলেও ওনার মনোযোগের একটা অংশ জেবার দিকেই ছিল। মেয়েটা যে ওনার ছবির দিকে হাঁ করে তাকিয়ে আছে তা উনি টের পাচ্ছিলেন। হঠাৎ করে জেবার সে মনোযোগ ভেঙে যায়। ওর তলপেটে সেই হালকা মোচড় দেওয়া ব্যথাটা এবার অত্যন্ত তীব্র আকার ধারণ করছে। এক নিমিষে মনে হলো পেটের ভেতরটা যেন কেউ লোহার খুন্তি দিয়ে মুচড়ে দিচ্ছে। জেবার তীব্র যন্ত্রণায় একটা অস্ফুট শব্দ করে 2 হাত দিয়ে নিজের পেটটা শক্ত করে চেপে ধরল। ব্যথার তীব্রতা সইতে না পেরে সে চেয়ারের উপর নিজের 2 পা গুটিয়ে এনে হাঁটুর সাথে মাথাটা ঠেকিয়ে একদম জড়সড় হয়ে বসে রইল। ওর কপাল বেয়ে ঠান্ডা ঘাম ঝরতে শুরু করলো। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর আরিশান মৃধা ফোনের স্ক্রিন থেকে চোখ তুললেন। জেবাকে একই ভঙ্গিতে গুটিসুটি মেরে বসে থাকতে দেখে ওনার ভ্রু কুঁচকে গেল। উনি ভাবলেন মেয়েটা হয়তো ওনার ঘুমের ভারে ওভাবে বসে আছে। উনি চেয়ার থেকে না উঠে একটা ডাক দিলেন। জেবা, এভাবে অদ্ভুতভাবে বসে আছো কেন? ঘুম পেলে বিছানায় গিয়ে ঘুমাও। জেবার কাছ থেকে কোনো রেসপন্স এলো না। সে যেমন ছিল তেমনই নিথর হয়ে বসে রইল। আরিশান মৃধা এবার কিছুটা বিরক্ত অবাক হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ওনার জরুরি কিছু কাজের জন্য নিচে যাওয়া দরকার ছিল। উনি দরজার দিকে এগিয়ে যেতে যেতে বললেন, আমি নিচে যাচ্ছি, তুমি চেয়ার ছেড়ে রুমে এসে বিছানায় শুয়ে পড়ো। তবুও জেবা কোনো নড়চড় করলো না, কোনো উত্তরও দিল না। আরিশান মৃধা এবার সত্যি বেশ চিন্তিত হলেন। ওনার মনে এক অদ্ভুত খটকা লাগলো। উনি পা বাড়িয়ে বারান্দায় জেবার ঠিক সামনে এসে দাঁড়ালেন। একটু দ্বিধা আর সংকোচ নিয়ে জেবার একটা হাত ধরে আলতো করে টেনে তুলতে চাইলেন। কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? কথাটা শেষ করতে পারলেন না উনি। জেবাকে টেনে তুলতেই ওনার চোখ চড়ক গাছ। জেবার মুখটা হাঁটুর কাছ থেকে তুলতে দেখা গেল ও শব্দহীনভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওর পুরো মুখটা যন্ত্রণায় নীল হয়ে গেছে, চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। জেবা, কি হয়েছে? কাঁদছো কেন? কোথাও লেগেছে? আরিশান মৃধা বেশ বিচলিত গলায় জিজ্ঞেস করলেন। তখনই ওনার নজর হঠাৎ গিয়ে আটকালো কাঠের চেয়ারের দিকে। চেয়ারের গদির এক পাশটা কিছুটা ভিজে এবং কালচে লাল রঙের দাগে ছেয়ে গেছে। আরিশান মৃধা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। উনি অত্যন্ত সংকোচ আর একরাশ লজ্জা নিয়ে জেবার পরনের নীল কামিজের পেছনের দিকে তাকাতে চমকে উঠলেন। ওনার আর বুঝতে বাকি রইল না যে আসল সমস্যাটা কি। মেয়েটার পিরিয়ডের ক্র্যাম্পের ব্যথায় সে এতক্ষণ ধরে এখানে এভাবে কাতরাচ্ছিল। জেবা এবার আর নিজের কান্নার শব্দ চেপে রাখতে পারল না। আরিশান মৃধার হাতটা শক্ত করে ধরে তীব্র ব্যথায় ফুপিয়ে কেঁদে উঠল। আরিশান মৃধা অত্যন্ত ঘাবড়ে গেলেন। মুহূর্তে চরম টেনশনে পড়ে গেলেন। উনি জেবাকে আবার আলতো করে চেয়ারটাতে বসিয়ে দিয়ে কপালে হাত দিলেন। মনে মনে ভাবলেন, এই মেয়েটার আর পিরিয়ড হওয়ার সময় পেল না। এমনিতেই এটা গ্রাম, এই মাঝরাতে উনি কোথায় ফার্মেসি পাবেন? তার উপর মেয়েটার পুরো ড্রেসটা নষ্ট হয়ে গেছে, জামা কাপড় বদলাতে হবে। ঢাকা থেকে তাড়াহুড়ো করে আসার কারণে ওনার তো কোনো এক্সট্রা ড্রেসও সাথে আনেননি। উনি ভাবলেন একবার রুবাব মৃধাকে ডেকে জানাবেন, কিন্তু পরক্ষণেই ভাবলেন ভদ্রমহিলা ছোট ভাইয়ের শোকে সারাদিন কান্নাকাটি করে এইমাত্র ঘুমাতে গেলেন। এই মাঝরাতে ওনাকে আর বিরক্ত করা ঠিক হবে না। উনি জেবার মাথায় হাত রেখে বললেন, তুমি এখানে একটু শান্ত হয়ে বসো, আমি দেখছি কি করা যায়। আরিশান মৃধা দ্রুত ঘর থেকে বেরিয়ে করিডোরে এলেন। চারপাশে আলো নেভানো। মেহমানরা যে যার মতো বিভিন্ন ঘরে শুতে চলে গেছেন। পুরো বাড়ি একদম নিঝুম। উনি ভাবলেন সারিমের ঘরে গিয়ে অরিকে ডেকে আনবেন। একজন মেয়ে হিসেবে সে হয়তো জেবাকে সাহায্য করতে পারবে। কিন্তু ওনার পা দুটো সারিমের ঘরের সামনে গিয়েও থমকে গেল। ওনার মনে হলো অরি নিজেই সারিমের সঙ্গে একা পড়ে চলে এসছে। সে আর কি সাহায্য বা করতে পারবে?
তাছাড়া সারিমার অরি এখন নিজেদের ব্যক্তিগত মুহূর্তে আছে, সেখানে নক করাটাও ওনার কেমন যেন শালীনতা বিরোধী মনে হলো। সমস্ত দ্বিধা আর সংকোচ একপাশে সরিয়ে উনি যখন সিঁড়ির দিকে যেতে নিলেন, ঠিক তখনই ওনার পথে দেখা হয়ে গেল ফুলের সাথে। ফুল নিচতলা থেকে একটা কাচের জগে পানি নিয়ে উপরের ঘরের দিকে আসছিল। আরিশান মৃধাকে মাঝরাতে করিডরে এভাবে চিন্তিত মুখে পাচারি করতে দেখে সে অবাক হয়ে এগিয়ে এলো। মামা, আপনি এখনো ঘুমাননি? কিছু লাগবে আপনার? পানি দেব? আরিশান মৃধা নিজের ভেতরে চরম অস্বস্তি আর লজ্জাটা কোনো মতে চেপে রাখলেন। একজন মামা হয়ে ভাগ্নির সামনে এই বিষয়ে কথা বলা কতটা কঠিন তা ওনার মুখের ফ্যাকাশে ভাবেই বলে দিচ্ছিল। উনি কিছুটা কাচুমাচু করে গলার আওয়াজ নিচু করে বললেন, ফুল, আসলে যেবার একটা সমস্যা হয়েছে। ও পরার মতো কোনো এক্সট্রা জামা আনেনি। তোমার কাছ থেকে ওকে এক সেট ড্রেস দিতে পারবে? ফুল বিষয়টার গুরুত্ব বুঝতে পারল। সে মাথা নেড়ে বলল, অবশ্যই, আমি মামির জন্য কাপড় নিয়ে আসছি। ফুল চলে যেতে নিলে আরিশান মৃধা পুনরায় ওকে ডাকলেন। এবার ওনার মুখটা লজ্জায় লাল হয়ে উঠল, গলার স্বর প্রায় বুঝে এলো। উনি অত্যন্ত চাপে পড়ে কোনো মতে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলেন, আরেকটা কথা ফুল, তোমার কাছে কি মানে ওই স্যানিটারি ন্যাপকিন বা প্যাড আছে? থাকলে ওটাও একটু সাথে নিয়ে এসো। ভাগ্নির সামনে এই কথা উচ্চারণ করতে গিয়ে আরিশান মৃধা যেন নিমিষে মাটির সাথে মিশে গেল। ফুল মামার এই চরম অস্বস্তি দেখে মনে মনে একটু হাসলেও মুখে কিচ্ছু বলল না। সে অত্যন্ত ভদ্র মেয়ের মতো মাথা নাড়িয়ে বলল, আছে মামা, আপনি রুমে যান, আমি 2 মিনিটের মধ্যে সব কিছু নিয়ে আসছি। আরিশান মৃধা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্রুত নিজের রুমে ফিরে এলেন। ঘরে ঢুকতে ওনার বুকটা মোচড় দিয়ে উঠল। জেবা তখন ব্যথার চোটে চেয়ার থেকে নেমে মেঝের কার্পেটের উপর শুয়ে পড়েছে। 2 হাত দিয়ে পেট চেপে ধরে সে অনবরত গোঙাচ্ছে আর কাচ্ছে। আরিশান মৃধা দ্রুত মেঝের উপর হাঁটু গেড়ে বসে জেবাকে আলতো করে টেনে ওনার চওড়া বুকের সাথে জড়িয়ে ধরলেন। ওনার একটা হাত জেবার মাথায় রেখে চুলগুলো বিলি কেটে দিতে দিতে অত্যন্ত নরম ও সান্ত্বনাসূচক গলায় বলতে লাগলেন, একটু শান্ত হও জেবা, আর একটুখানি কষ্ট করো। ফুল আসছে, সব ঠিক হয়ে যাবে। জাস্ট ব্রিথ। ঠিক তখনই ফুল দরজায় নক করে ঘরের ভেতরে প্রবেশ করলো। ওর হাতে একটা সুতি সালোয়ার কামিজ আর প্রয়োজনীয় জিনিসপত্র। ঘরে ঢুকতে আরিশান মৃধা জেবাকে আলতো করে মেঝেতে বসিয়ে দিয়ে উঠে দাঁড়ালেন। ফুলের দিকে তাকিয়ে বললেন, ফুল, তুমি প্লিজ ওর ড্রেসটা একটু চেঞ্জ করিয়ে দাও আর সবকিছু ঠিকঠাক করে দাও। আমি বাইরে আছি। কথাটা বলে আরিশান মৃধা এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। ফুল দ্রুত জেবার পাশে গিয়ে বসলো। অত্যন্ত মায়ায় জেবার চোখে জল মুছে দিয়ে তাকে ওয়াশরুমে নিয়ে গেল। জেবার এই অসহায় অবস্থা দেখে ফুলের ভেতরের সমস্ত হিংসা যেন এক নিমিষে ধুয়ে মুছে গেল। সে অত্যন্ত যত্নের সাথে জেবার রক্তে ভেজা নষ্ট হয়ে যাওয়া জামা কাপড় বদলে নিজের একটা পরিষ্কার ড্রেস পরিয়ে দিল এবং ন্যাপকিন সেট করে দিল। সবকিছু ঠিকঠাক করে ফুল জেবাকে ধরে এনে বিছানায় শুয়ে দিল। তখনই জেবা ব্যথায় অনবরত কাতরাচ্ছিল। ফুল ঘর থেকে বেরিয়ে আসতেই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আরিশান মৃধা ওনার দিকে তাকালেন। ফুল বলল, মামা, সব চেঞ্জ করিয়ে দিয়েছি। ফুল চলে যেতে আরিশান মৃধা ধীর পায়ে ঘরে ঢুকলেন। ঘরের আলোটা হালকা করে দিয়ে উনি খাটের পাশে এসে দাঁড়ালেন। জেবা তখন বিছানায় এপাশ ওপাশ করছে। ব্যথার ঘোরে ওর চোখ দুটো বন্ধ বন্ধ চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে বালিশ ভিজে যাচ্ছে। ওর ছোট ছোট হাত দুটো দিয়ে সে বিছানার চাদরটা খামচে ধরে আছে। আরিশান মৃধা খাটের কিনারায় বসলেন। ওনার মনটা এক অজানা মায়ায় আর সমবেদনায় আচ্ছন্ন হয়ে গেল। উনি জেবার কপালে হাত দিয়ে ওর এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করলেন। জেবা, একটু চোখ খোলো। ব্যথা কি খুব বেশি হচ্ছে? জেবা কোনো উত্তর দিতে পারল না, কিন্তু আরিশান মৃধার গলার আওয়াজ আর হাতের স্পর্শ পেতে সে ব্যথার ঘোরে আরো একটু ওনার দিকে এগিয়ে এলো। আরিশান মৃধা আর কোনো উপায় না পেয়ে নিজের সমস্ত সামাজিক নিয়ম আর বয়সের ব্যবধানে দেওয়াল একপাশে সরিয়ে রেখে জেবাকে আলতো করে নিজের 2 বাহু ধরে টেনে নিলেন। ওনার চওড়া নিরাপদ বুকে জেবাকে শক্ত করে জড়িয়ে ধরলেন উনি। জেবা ওনার বুকে রোমার সুবাস পেতেই ব্যথার ঘোরে ওনার শার্টের কলার আর মাথার চুলগুলো নিজের ছোট ছোট আঙ্গুল দিয়ে শক্ত করে আঁকড়ে ধরল। ওনার বুকের মধ্যে নিজের মুখটা গুজে দিয়ে সে যেন এক পরম আশ্রয়ের সন্ধান পেল।
আরিশান মৃধার কেমন যেন একটা অদ্ভুত অবাধ্য অনুভূতি হতে লাগলো। ওনার বুকের ভেতরটা এক লহমায় কাঁপন দিয়ে উঠল। জেবা ব্যথার ঘোরে কি করছে না করছে তার কোনো জ্ঞানই ওর ছিল না। কিন্তু আরিশান মৃধার মতো একজন 50 ঊর্ধ্ব পুরুষের কাছে এই কচি মেয়েটার এমন তীব্র সমর্পণ আর স্পর্শ এক অন্যরকম ঝড়ের সৃষ্টি করছিল। জেবাকে এভাবে শুয়ে রাখলেও ও ছটফটানি কমছিল না দেখে আরিশান মৃধা শেষমেশ খাটে বসে থাকা বৃথা মনে করলেন। উনি অত্যন্ত আলতো করে জেবাকে নিজের শক্ত দু হাতে পাজা কোলা করে কোলে তুলে নিলেন। বিছানা ছেড়ে আরিশান মৃধার সেই চওড়া আর নিরাপদ কোলে উঠতেই জেবা এক অদ্ভুত আরাম পেল। ওনার শরীরের উষ্ণতা আর দোলমান গতিটা যেন জেবার পেটের সেই তীব্র কামড়ানিটাকে কিছুটা হলেও স্মিত করে আনলো। জেবা আস্তে আস্তে ওনার বুকের সাথে আরো লেপ্টে গিয়ে নিজের কাঁপতে থাকা চোখ দুটো বুজে ফেলল। ওর গোঙানিটা ধীরে ধীরে কমে এলো। আরিশান মৃধা জেবাকে সেইভাবেই নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে নিঝুম ঘরের ভেতর ধীর পায়ে হেঁটে হেঁটে অবুঝ শিশুকে ঘুম পাড়ানোর মতো করে জেবাকে ঘুম পাড়াতে লাগলেন। বাইরে নিশুতি রাতের চাঁদের আলো ওনাদের উপর এসে লাগছে। সারিম অরির ছিপছিপে শরীরের ওপর নিজের সমস্ত ভার সঁপে দিয়ে ওর বুকের ভেতর মুখ গুজে একেবারে গভীর ঘুমে আচ্ছন্ন। সারিমের ওই চওড়া কাঁধ আর পাথরের মতো শক্ত শরীরের পুরো ওজনটা সইতে সইতে বেচারি অরির যেন যান যায় যায় অবস্থা। ওর মনে হচ্ছিল ও কোনো মানুষের নিচে নয়, বরং আস্ত একটা পাহাড়ের নিচে চাপা পড়ে আছে। দীর্ঘক্ষণ একভাবে শুয়ে থাকার পর ওর পুরো শরীর অবশ হয়ে আসছিল। নিঃশ্বাস নিতেও বেশ কষ্ট হচ্ছিল। অরি আর সহ্য করতে না পেরে নিজের দুটো হাত দিয়ে সারিমের শক্ত বুকটায় ধাক্কা দিয়ে ওকে দূরে সরানোর আপ্রাণ চেষ্টা করলো। কিন্তু ঘুমন্ত সারিমকে নড়ানো তো দূর, উল্টো ধাক্কা দিতে গিয়ে অরির নিজের হাতের আঙ্গুল আর কবজিতেই বারবার তীব্র ব্যথা লাগছিল, যেন লোহার এক দেওয়ালকে সরানোর চেষ্টা করছে। কোনো উপায় না পেয়ে অরি এবার ঘুমন্ত সারিমের কানের কাছে মুখ নিয়ে বেশ কাতরভাবে অনুনয় ভরা গলায় ফিসফিস করে বলে উঠল, সারিম, এই সারিম, শুনছেন? প্লিজ একটু সরে ঘুমান না, আমার বড় কষ্ট হচ্ছে তো। সারিম পুরো জাগলো না। ও ওভাবেই অরির বুকে রমিয়ে মুখটা আরো একটু ঘষে নিয়ে চোখ বন্ধ রেখে অত্যন্ত অলস বোধ হয়ে থাকা জড়ানো গলায় এক শব্দে উত্তর দিল। না। অরি ওর এই একগুয়েমি দেখে দমে গেল না। সে আবার সারিমের কাঁধে মৃদু চাপ দিয়ে কিছুটা কেঁদে ফেলার মতো গলায় বলল, আরে সরুন না, না বলছেন কেন? আমার সত্যি খুব কষ্ট হচ্ছে, দম আটকে আসছে আমার। সারিম এবার অরির কোমরটা নিজের এক পা দিয়ে আরো শক্ত করে পেঁচিয়ে ধরল, যেন অরি কোনোভাবেই ওর এই বাহুডোর থেকে পালিয়ে যেতে না পারে। ওভাবেই ঘুমের ঘোরে নাকি সুরে বাচ্চাদের মতো করে বলল, কষ্ট হলে হোক, একটু মানিয়ে নাও বউ। সারিমের এই মানিয়ে নাও শব্দটা শোনা মাত্রই অরির এতক্ষণে চেপে রাখা বিরক্তি আর রাগ চড়চড় করে মাথায় জড়ে গেল। সারাদিনের ধকল, তার ওপর এই মরাবাড়ির অদ্ভুত পরিস্থিতি আর এখন এই পুরুষের অবাধ্য আবদার, সব মিলিয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল অরি। বেশ চড়া এবং বিরক্ত গলায় বলে উঠল, দেখুন, আমার কিন্তু এবার চরম বিরক্ত লাগছে এসব। ইয়ার কি বন্ধ করুন আর পাশে গিয়ে ঘুমান। অরি রাগে সুরে কড়া গলায় আওয়াজে সারিমের ঘুমের ঘোরটা যেন এক নিমিষে টুটে গেল। সারিম কোনো কথা না বলে চোখ না খুলে আচমকা অরির সেই নরম উন্মুক্ত বুকের ঠিক মাঝখানে ঘুমের ঘোরে বেশ জোরে এক কামড় বসিয়ে দিল। সারিমের সে অতর্কিত ধারালো দাঁতের কামড়ে অরি এক গগন পিতারি চিৎকার দিয়ে উঠল। ব্যথার তীব্রতায় ওর চোখ দিয়ে জল ছিটকে বেরিয়ে এলো। নিজে দুই হাত দিয়ে সারিমের মাথাটা চেপে ধরল অরি। কামড়ের জায়গাটা যেন এক নিমিষে পুড়ে যাওয়ার মতো জ্বলতে শুরু করেছে। সারিম এবার অরির বুক থেকে মুখটা সামান্য তুলল, চোখ দুটো আধো বোঝা, ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি। সে অরির ফর্সা যন্ত্রণায় লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে হুমকি দেওয়ার ভঙ্গিতে বলল, আর একবার যদি দূরে সরতে বলেছে চন্দ্রিমা, তবে সেবার শুধু কামড় নয়, ডাইরেক্ট চিবিয়ে খেয়ে ফেলবো তোমাকে, তখন আর রক্ষা পাবে না। অরি নিজের এক হাত দিয়ে বুকের সেই ব্যথার জায়গাটা চেপে ধরে চোখে জল মুছল। সারিমের এই উগ্র আর
পাষাণ রূপ দেখে ভেতরে ভেতরে কাঁপতে কাঁপতে ক্ষোভ মেশানো গলায় বলল, আপনি আপনি খুব খারাপ সারিম, বাজে একটা লোক আপনি। সারিম অরির সেই ভেজা চোখের দিকে তাকিয়ে আবার একটু হাসলো। সেই হাসিতে এক অদ্ভুত মাদকতা। সারিম অরির গালের উপর নিজের বুড়ো আঙ্গুলটা আলতো করে ঘষে দিয়ে বলল, আই নো তোমার জন্য না হয় একটু বেশি খারাপ হতে রাজি আছে, সো চুপচাপ সোজা হয়ে শুয়ে থাকো। আমি আপনাকে স্বামী মানি না, আপনার কোনো কথাই আমি শুনবো না। সারিম এবার অরির দিকে আরো একটু ঝুঁকে এলো। ওর চাহনিটা এক নিমিষে এত গম্ভীর আর থমথমে হয়ে গেল যে পুরো ঘরের তাপমাত্রা যেন কমে এলো। সে অরির কানের কাছে নিজের ঠোঁট দুটো ঠেকিয়ে অত্যন্ত ঠান্ডা হিমশীতল গলায় বলল, মারো না তাই তো, ঠিক আছে, তাহলে সে পরীক্ষাটা বাতিল করে তোমাকে ফেল করিয়ে দিই, কি বলো? সারিমের মুখের এই ফেল করিয়ে দেওয়া হুমকিটা শোনা মাত্রই অরির বুকের ভেতরটা ভয়ে ধক করে উঠল। অরি এক নিমিষে একদম চুপ হয়ে গেল। সে নিজের ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে রইল। অরিকে এভাবে ভয়ে কুকড়ে চুপ হয়ে যেতে দেখে সারিমের ঠোঁটের কোণে এক বিজয়ের হাসি ফুটে উঠল। অরির ভয় পাওয়া মুখটার দিকে তাকিয়ে মনে মনে বেশ মজা পেল। এরপর সারিম আবার নিজের আগের জায়গায় ফিরে গেল। অরির বুকে সেই তপ্ত নরম সুভাষিত উপত্যকায় নিজের মুখটা গভীরভাবে ডুবিয়ে দিল। সারিম অরির বুকের ভেতর মুখ গুজে ওভাবেই বাচ্চাদের মতো করে এক পরম সুখে ও শান্তিতে চোখ দুটো বুজে ফেলল।